হ্যালো রাফি, হ্যালো। আসসালামু আলাইকুম স্যার। বলেছিলাম হ্যাঁ বলেছিলাম আজকে আমি প্রথম পড়াবো সিডোমোনাস, তারপরে ভিব্রো কলোনি পড়াবো। তো সিডোমোনাস খুব বেশি না, অল্প। এটা হলো কি ইন্টারিক অর্গানিজম, কিন্তু নট ইন্টারোব্যাকটেরিয়াসি, তাই না? ইন্টারিক অর্গানিজম মানে ইন্টেস্টাইনে থাকে, হ্যাঁ। কিন্তু ওই যে আগে আমরা কয়েকটা অর্গানিজম পড়লাম, সেগুলো কি সবগুলোই ইন্টারোব্যাকটেরিয়াসি গ্রুপের মধ্যে। এবার ইন্টারোব্যাকটেরিয়াসি কোনগুলো, যেগুলো তাদের কমন কিছু ক্যারেক্টার আছে, সেগুলো হলো ইন্টারোব্যাকটেরিয়াসি। আর এগুলোর সঙ্গে ওদের ক্যারেক্টার কিছু অমিল আছে, যেমন হলো তোমার সিডোমোনাস কি অক্সিডেস পজিটিভ, আর ইন্টারোব্যাকটেরিয়াসি কি ছিল অক্সিডেস নেগেটিভ ছিল। নেগেটিভ। তো মেইন ফিচার এটা, আরো ফিচার আছে, তো আমরা আলোচনা করি। তো এই জন্য পরীক্ষায় যদি কোশ্চেন করে ইন্টারব্যাকটেরিয়াসি কি আছে আবার ইন্টারিক অর্গানিজম কি আছে, তাহলে কিন্তু তোমরা সেইভাবে অ্যান্সার দিবা। তো সিডোমোনাসের ক্যারেক্টারিস্টিক্স কি? এটা হলো গ্রাম নেগেটিভ ব্যাসিলাই, সেটা অবশ্যই জানো। এবং এটা আরেকটা কি এক্সেপশনাল, একটা কি স্ট্রিক্টলি অ্যারব। আগের গুলো এতদিন যতগুলো পড়াইছি আমি, সবগুলো কি ছিল ফ্যাকাল্টেটিভ অ্যানাটমি, ফ্যাকাল্টির ব্যানর ছিল। আজকেই শুধু একটা পড়াচ্ছি, সেটা হলো স্ট্রিক্টলি অ্যারব বা অবলিগেট অ্যারব। মানে কি হলো, যেগুলো অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না, শুধুই বাঁচার জন্য অক্সিজেন লাগবে। যেমন এটা এছাড়া আর কি ছিল, আর আছে মাইক্রোব্যাকটেরিয়াম, মাইক্রোটিউবারকুলাস, মাইক্রোল্যাপটি, অনেক আছে। হ্যাঁ, তার মধ্যে তোমার এই যে সিডোমোনাস স্ট্রিক্টলি অ্যারব। তাহলে এবং নন স্পট ফার্মিং, এবং মোটাইল বাই মিনস অফ পোলার ফ্লাজিলা, সিঙ্গেল অর মাল্টিপল ফ্লাজিলা, পোলার ফ্লাজিলা। এবং তোমার ইন্টারব্যাকটেরিয়াসি কি ছিল পেডিটাকাস ফ্লাজিলা। এখানে হলো পোলার ফ্লাজিলা, একটা পোলে অথবা আছে আছে এটা সিঙ্গেল থাকতে পারে অথবা মাল্টিপল পোলার ফ্লাজিলা আছে, ঠিক আছে। এটা একটা এক্সেপশন। এখানে দেখো ফিগারটা, সিঙ্গেল ফ্লাজিলা, সেটা একটা ফ্লাজিলা থাকতে পারে অথবা এটা একটা ফ্লাজিলা আছে, পোলার সিঙ্গেল পোলার ফ্লাজিলা। তারপরে দেখো, আর এই রড শেপ কেমন লম্বা, এবং আরো কিছু এক্সেপশনাল ক্যারেক্টার আছে, যেমন দে ডু নট ফার্মেন্ট কার্বোহাইড্রেটস, they derive their energy only by oxidation of sugars. আগের এগুলো কি করতো, সেগুলো গ্লুকোজকে সবগুলো ফার্মেন্ট করতো ইন্টারব্যাকটেরিয়াসি, তাই না? আবার কিছু ফার্মেন্ট করতো ল্যাকটোজকে, আবার কিছু করতো না, তাই না? আর এটা কি ফার্মেন্ট, কার্বোহাইড্রেটকে তারা ফার্মেন্ট করবেই না, একবার টোটালি তারা ফার্মেন্ট করবে না। তাহলে তোমার এনার্জিটা কি হয়ে নেবে, অক্সিডেশন অফ সুগারস। এন্টারব্যাকটেরিয়াসি তোমার এনার্জি কি হবে নিত, এই যে সাইটেট রিডাকশন করে দিত। তারপরে দেখো নাইট্রেটকে রিডিউস করে কি করতো, নাইট্রাইট, তারপরে তারা এনার্জি করতো, এনার্জি নিত। আর এটা দেখো অক্সিডেস পজিটিভ। এবং আরেকটা স্পেশাল ক্যারেক্টার কি আছে, পিগমেন্ট তৈরি করে, ডিফিউজেবল পিগমেন্ট। মানে হলো কি, যখন আমরা কালচার করি তখন পিগমেন্ট তৈরি করে, পিগমেন্টটা গোটা কালচার মিডিয়াতে ছড়িয়ে যাবে, এই জন্য বলা হয় ডিফিউজেবল পিগমেন্ট। কথা শুধু পিগমেন্ট বলার সমস্যা নাই, প্রডিউস পিগমেন্টস। কি কি পিগমেন্ট করে, পায়োসায়ানাইন, পায়োভারিন, পায়োরোবিন এবং পায়োমেলানিন। পায়োসায়ানাইন তোমার তো অলরেডি ফরেনসিক মেডিসিনে পড়ছো, সায়ানাইড গ্যাস খাইলে কি কালারটা হয়, সায়ানাইড পয়জনিং যদি হয় কি হয়, কি কালার হয়, ব্লুইশ কালার হয়তো, তাই না? ব্লু কালার হয়তো। এবং এই সেখানে নামটা আসে পায়োসায়ানাইন, তার মানে হলো ব্লুইশ পিগমেন্ট তৈরি করে। তারপর পায়োভারিন
পায়োভার্ডিন মানে হলো ইয়েলোইশ গ্রিন পিগমেন্ট, বিশেষ করে গ্রিন পিগমেন্ট করে, এটা মেইনলি করে। তাহলে ইয়েলোইশ গ্রিন পিগমেন্ট পায়োভার্ডিন। আমি কিন্তু ওই যে কালার গুলো দেখো, ওই যে কালারে হবে সেই কালারে নিয়ে আসি। কিন্তু পায়োসাইনিন দেখো ব্লুইশ লিখছি, তারপর পায়োভার্ডিন দেখো ইয়েলোইশ নিয়ে আসি, ইয়েলোইশ গ্রিন নিয়ে আসি। আর পায়োরুবিন, রুবিন রেডনেস সেখান থেকে আসে। তোমার ওই প্যাথোলজিতে কি পড়ছো, ওই তোমার ইনফ্লামেশনের কয়েকটা ইয়ে কি ছিল ক্যারেক্টার? স্যার টিউমার ছিল, রুবর ছিল, ডলর ছিল, হ্যালো ছিল স্যার। এগুলো ছিল। তাহলে সেইখান থেকে পায়োরুবিন ফাংশনলেস। করে, তাই তো। আর পায়োমেলানিন, মেলানিনের কাজ হয় কি পিগমেন্ট তৈরি করা। এখানে বেশি পিগমেন্ট তৈরি করবে, যার ফলে এখানে ব্ল্যাক পিগমেন্ট হয়। পায়োমেলানিন, পায়োমেলানিন এটা হলো ব্ল্যাক পিগমেন্ট তৈরি করে, এই চারটা পিগমেন্ট করে। তাহলে পায়োসায়ানাইন, পায়োভার্ডিন, পায়োরুবিন এবং পায়োমেলানিন। পায়োমেলানিন ব্ল্যাক পিগমেন্ট করে, পায়োরুবিন রেড পিগমেন্ট করে, আর ইয়েলোইশ পায়োভার্ডিন করে ইয়েলোইশ পিগমেন্ট, আর পায়োসায়ানাইন ব্লুইশ পিগমেন্ট করে। এখন তোমার ফিগারটা দেখো, এখানে প্রথমটা দেখো ব্লুইশ পিগমেন্ট হয়েছে কি, দেখো তো, দেখা জি স্যার, ব্লুইশ হইছে। bluish। পরেরটা দেখো ইয়েলোইশ গ্রিন। ইয়েলোইশ গ্রিন। জি স্যার। তারপর উপরেরটা দেখো পায়োরুবিন। আর রেড পিগমেন্ট স্যার, রেড। তারপরে নিচেরটা দেখো পায়োমেলানিন, এটা ব্ল্যাক পিগমেন্ট। একবারে ব্ল্যাক হয়নি, এরকম কিছুটা, একবারে ব্ল্যাক হবে না, কিছুটা হবে আর কি। রেড আর ব্ল্যাক একসাথে মিশালে যেরকম এরকম স্যার। রেড না, রেডটা তোমার হলো ইয়ের জন্য, মানে ওই যে আলফাবিটের জন্য হয়েছে। আর ব্ল্যাক পিগমেন্ট হবে তোমার হলো এটা। তাহলে এই হলো তোমার ফিগার। এটা গ্রিন পিগমেন্ট করে, এটা 11টা। যাই হোক, এরকম মোটামুটি পাই আমরা, গ্রিন পিগমেন্টটা পাই। তারপরে দেখো produce a characteristic sweet or grape-like odor in media due to production of 2-amino acetophenone. এটা না বললে হবে। কালচার মিডিয়াতে ওরা করে কি সুইট অর গ্রেপ লাইক অর্ডার, একটা ফলের মিষ্টি গন্ধ পাওয়া যায়। তোমরা প্রোটিয়াসে কি বললা, ফিশি অর্ডার, তাই না? ওখানে ফিশি অর্ডার, হ্যাঁ, ডিউ টু প্রোডাকশন অফ অ্যামোনিয়া। অ্যামোনিয়া। আর ওইটা বুঝলে মানে দেখলেই বোঝা যায় এটা এখানে প্রোটিয়াস চলে আসে। আর এটা হয় একটা মিষ্টি গন্ধ হয়, অথবা ফলের মতো একটা গন্ধ হয়, এটা হয়। আঙুরের ফলের মতো স্যার, গ্রেপ লাইক। হ্যাঁ, গ্রেপ লাইক অর্ডার। আর একটা হলো কি মিনিমাল নিউট্রিশনাল রিকোয়ারমেন্ট। তাদের নিউট্রিশন, তার বেঁচে থাকার জন্য সামান্য কিছু নিউট্রিশন লাগে। এই কারণে দে ক্যান গ্রো ইন সিম্পল ওয়াটার কন্টেনিং ট্রেস অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট। ঠিক আছে, সামান্য একটু তোমার সিম্পল ওয়াটারে তারা গ্রো করতে পারে, এবং সেখানে সামান্য নিউট্রিয়েন্ট থাকে, সেটাই তাদের জন্য এনাফ। যেমন টেপ ওয়াটার। অলসো ইন প্রেজেন্স অফ সাম অ্যান্টিসেপটিক সলিউশন। এবং এইটাই দেখো অ্যান্টিসেপটিক সলিউশন, এই যে আমরা এই ওয়ার্ডে ব্যবহার করি, বেশ করে তোমার যে স্যাভলন, ডেটল, এগুলোর মধ্যেও তারা থাকে, এগুলো তাদেরকে মারতে পারে না। ঠিক আছে, অলসো ইন প্রেজেন্স অফ সাম অ্যান্টিসেপটিক সলিউশন, এই জন্য এটা ভালো করে খেয়াল রাখবা। সো দে ক্যান গ্রো ইন এনভায়রনমেন্ট অফ হসপিটাল অ্যান্ড কজ হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তাহলে মিনিমাল নিউট্রিশন রিকোয়ারমেন্ট, এই কারণে তারা সিম্পল ওয়াটারের মধ্যে তারা বাস করতে পারে, গ্রো করতে পারে। কি যেন তাদের নিউট্রিশন লাগবে সামান্য পরিমাণে। এবং হাসপাতালের টেপ ওয়াটার এগুলো তো পাওয়া যায়, এবং কিছু অ্যান্টিসেপটিক সলিউশন আছে, এগুলোর মধ্যেও তারা বাঁচতে পারে। এই জন্য হাসপাতালের এনভায়রনমেন্টে তারা বাঁচে, এবং তারা কি করে হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তারপরে অপরচুনিটি প্যাথোজেন cause this primarily in patients with lower heart defense. নর্মালি করে না, কিন্তু যখন হার্ট ডিফেন্স কমে যাবে তখন করে। তাহলে এই জিনিসগুলো তোমাদের ভালো করে খেয়াল রাখতে হবে, এটা রিটেন পরীক্ষা আসে। স্যার, হ্যাঁ স্যার হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশনের একটা নাম ছিল না, কি যেন? নজোকমিয়াল ইনফেকশন। জি স্যার, মনে পড়ছে। তাহলে তাহলে অনেকগুলো এক্সেপশনাল ক্যারেক্টার হলো, তাই না? তাহলে হলো প্রথম তো একটা হলো তোমার সবারই সঙ্গে মিল আছে, গ্রাম নেগেটিভ ব্যাচেলার, তো জানি আমরা। তারপরে তোমার হলো
টেম্পারেচার ক্যারেক্টার কি স্ট্রিক্টলি অ্যারব এবং নন স্পটফরিং। আর তোমার এই যে মরফোলজির মধ্যে কি আছে মোটাইল বাই মিনস অফ পোলার ফ্লাজিলা, সেটা সিঙ্গেল একটা পোলে থাকতে পারে, সিঙ্গেল অর মাল্টিপল পোলার ফ্লাজিলা থাকে। এই কয়েকটার সঙ্গে এখন এক্সেপশনাল কিছু আছে, তারা কার্বোহাইড্রেটকে তারা ফার্মেন্ট করে না, অক্সিডেজ পজিটিভ, এবং যেখানে কালচার মিডিয়াতে তারা 4 ধরনের তোমার পিগমেন্ট তৈরি করে, সায়ানিন, ভার্ডিন, রুবিন এবং মেলানিন এগুলো করলো। তারপরে তোমার হলো কি যেখানে গ্রো করলো সেখানে যে গন্ধটা আসবে সুইট অর গ্রেপ লাইক অরার ইন মিডিয়া। তারপরে তারা যেখানে বাস করে তা বাসার জন্য তাদের জন্য মিনিমাম নিউট্রিশন রিকোয়ারমেন্ট লাগবে, এবং ইভেন ক্যান গ্রো ইন সিম্পল ওয়াটার কন্টেনিং ট্রেস অ্যামাউন্ট অফ নিউট্রিয়েন্ট। এই জন্য তারা হাসপাতাল এনভায়রনমেন্টে থাকে, এবং ইভেন অ্যান্টিসেপ্টিক সলিউশন সেখানেও থাকে, এবং করে কি হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন আর হলো অপরচুনিটি প্যাথোজেন। এগুলো খেয়াল থাকবে না, এই কয়েকটা খেয়াল রাখো। তাহলে খেয়াল রাখবে কি হবে, একটা হলো স্টেরিং ক্যারেক্টার অবশ্যই দেবা। তারপরে তোমার পরে হলো কি মরফোলজি দেবা। মরফোলজির মধ্যে কি এখানে আছে, এখানে হলো মরফোলজি এবং তোমার টেম্পারেচার আগে তোমার অন দ্য বেসিস অফ অক্সিজেন, যেটা আমরা সবসময় দিই, যে কোনটা অ্যারোবিক কোনটা অ্যানারোবিক সেটা দিলা, এটা স্ট্রিক্টলি অ্যারোব। তারপর তোমার মরফোলজির মধ্যে মোটাইলিটি এখানে আসবে, বাই মিনস অফ পোলার ফ্লাজিলা, এখানে মোটাইল বাই পোলার ফ্লাজিলা এগুলো আসবে। তারপরে এখন তোমার কার্বোহাইড্রেট ফার্মেন্টেশন, যে ইন্টারব্যাকটেরিয়া সবগুলো ফার্মেন্ট করতো, গ্লুকোজকে ফার্মেন্ট করতো, কোনগুলো ল্যাকটোজকে করতো, কোনগুলো করতো না। আর এই যে সিডোমোনাস এগুলো কি করবে, দে ডু নট ফার্মেন্ট কার্বোহাইড্রেট। তারপর তোমার হলো ওখানে ইন্টারব্যাকটেরিয়া আরেকটা ছিল কি অক্সিডেজ পজিটিভ ছিল, নেগেটিভ ছিল, এখানে অক্সিডেজ পজিটিভ। তাহলে ইন্টারব্যাকটেরিয়া যে কমন ক্যারেক্টার তার সঙ্গে মিল রেখেই এইগুলো খেয়াল রাখার চেষ্টা করবে। তারপরে এখন এক্সেপশনাল ক্যারেক্টার কি আসবে, যে তারা পিগমেন্ট তৈরি করে 4 ধরনের, সেই 4 ধরনের পিগমেন্টটা ইয়ে করবো। তারপরে তোমার পিগমেন্ট তৈরি করার পর সেখানে গন্ধ একটা আসবে, মিষ্টি গন্ধ একটা আসবে, সুইট অর গ্রেপ লাইক অর্ডার। তারপরে এই যে তারা গ্রো করতেছে, তারা তাদের গ্রো করার জন্য রিকোয়ারমেন্টটা কি, অন্যান্য ব্যাকটেরিয়াগুলো অনেক নিউট্রিশন লাগে, তার যেমন তোমার স্পেশাল মেটেরিয়াল লাগে, তাই না? এটার জন্য এত কিছু লাগবে না, মিনিমাম নিউট্রিশন হলেই হবে, এবং সিম্পল ওয়াটার এর মধ্যে বাস করে, ইভেন ট্রেপ ওয়াটার এখানে বাস করতে পারে। তারপর হাসপাতালে থাকে, এবং তার আরেকটা কি হসপিটাল যে আমরা যে অ্যান্টিসেপ্টিক সলিউশন ব্যবহার করি এর মধ্যেও তারা বাস করতে পারে। আর হলো অবশ্যই একটি পাবেন তারা। এই তো এই কথা খেয়াল থাকবে না, মনে থাকবে পরীক্ষা আসে। তারপরে তোমার স্পেসিস হলো 3টা 4টা আছে, তো তোমাদের জন্য এত কিছু প্রয়োজন নাই। ওই যখন তোমার ওই ডাক্তার হবে তখন দেখবে যে সিরোমাস অ্যারোজেন আছে, খালি এটাই খালি নাম বারবার ভাবা, আর বাদ বাকি গুলো তেমন ইউজ করে না, আমরা এটা ধরিও না, শুধু খালি তোমাদের নলেজ শেয়ারিং করে যে স্পেসিস কয়টা আছে। সিরোমাস অ্যারোজেন আছে, সিরোমাস ক্যাফাসিয়া, সিরোমাস মাল্টিফিলিয়া এবং সিরোমাস সিডোমেলাই। এখন এই ডিজিজ কি করে এটা তোমাদের পরীক্ষা আসে রিটেনে। ডিভাইন সিস্টেমে তারা ডিজিজ করতে পারে। একটা হলো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন, নর্মালি করবে না, নর্মালি কে করে ইস্কেরিশিয়া কোলাই। সেদিন কি বলেছিলাম, মোর দেন প্রায় 90% ক্ষেত্রেই ইনফেকশন করে ইস্কেরিশিয়া কোলাই। নর্মালের ক্ষেত্রে আমরা যখন ইউটিআই পড়বো তখন তোমার এটা আরো ভালো করে জানবো। এটা করে কোথায় নর্মাল ইউরিনারি ট্র্যাক্টে করে না, যখন হাসপাতালে কোনো রোগী ভর্তি হলো, এই অপারেশন করা হয়, বা কারো মনে করো ইউরিনারি ট্র্যাক্ট অবস্ট্রাকশন হলো, তাই না, তখন আমরা ক্যাথেটার দেই, তাই না, ক্যাথেটার দেই না, বা ওই ইউরিনারি ট্র্যাক্ট পরীক্ষা করার জন্য কিছু ইনস্ট্রুমেন্ট দিয়ে পরীক্ষা করি। ওই সময় যদি তোমার এই ক্যাথেটারটা যদি তোমার স্টেরিলাইজেশন না করা থাকে, ইনস্ট্রুমেন্ট যদি ভালো না থাকে, তারপর তুমি দিচ্ছ, তোমার হাত যদি তোমার পুরো অপরিষ্কার না থাকে, যদি গ্লাভস পরতেছে না, তাহলে কি হবে, তখন তোমার কাছ থেকে তোমার রোগীর ইনফেকশন হবে, তাই না?
ওটাকে এই জন্য বলা হয় হসপিটাল অ্যাকোয়ার্ড ইনফেকশন। তাহলে এটা করে ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন আফটার ইনস্ট্রুমেন্টেশন আর ক্যাথেটারাইজেশন। তারপর কি ওন এন্ড বার্ন ইনফেকশন করে। এই যে ওন ইনফেকশন আঘাত পেলেও সেখানে ইনফেকশন করতে পারে, বার্ন ইনফেকশন করে, বার্ন এবং বার্ন ইনফেকশনটা তোমার করে। হ্যালো, না আমি পরে তোর সাথে কথা বলবো, প্রায় দেড় দু ঘন্টা পরে কথা বলবো। হ্যাঁ এখন একটু ব্যস্ত। আচ্ছা, বার্ন ইনফেকশন করে এই যে পোড়া রোগীগুলো, এই কোনোদিন যদি তোমাদের ওই বার্ন ইনস্টিটিউটে যাও তখন দেখবা যে তোমার এই যে ইনফেকশন যেটা করে ম্যাক্সিমাম পাবা তোমার এই যে সিনোমাস। হ্যাঁ, এই জন্য বার্ন ইনফেকশন করে এটা। তারপরে এন্ডোকার্ডাইটিস করে, তারপরে রেসপিরেটরি ইনফেকশন করে কি নিউমোনিয়া, আর ব্যাকটেরিয়া সেপ্টিসিমিয়া করে, তারপরে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম ইনফেকশন করে যেমন মেনিনজাইটিস এন্ড ব্রেন অ্যাবসেস। ইয়ার ইনফেকশন করে, ইয়ারে কি করে অটাইটিস এক্সটারনা। আই ইনফেকশন করে কর্নিয়াল ইনফেকশন, কর্নিয়াল লেন্স ইউজার্স, বোন এন্ড জয়েন্ট ইনফেকশন, অস্টিওমাইলাইটিস। তাহলে খেয়াল রাখলে কি হবে, উপরে একবারে মাথায় আসো, এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, তাই তো? ওখানে কি করবে তোমার হলো মেনিনজাইটিস করবে অথবা ব্রেন অ্যাবসেস করে। তো নর্মালি করে না, সাধারণত যদি বিশাল ফ্র্যাকচার ট্যাকচার হয় বা কোনো আঘাত পায় সেক্ষেত্রেই হয় তোমার ব্রেন অ্যাবসেস। মেনিনজাইটিস আর ব্রেন অ্যাবসেস হতে পারে, অথবা তোমার যে তোমার হয় কি যে সেপ্টিসিমা যদি হয় তাহলে সেখানে যেতে পারে। তাহলে উপরে হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম হলো মেনিনজাইটিস অথবা ব্রেন অ্যাবসেস। তার নিচে আসো তোমার কি চোখ আছে, তাই তো? চোখে তোমার কি করবে, নর্মালি করে না, যারা কন্টাক্ট লেন্স ইউজ করে তাদের ক্ষেত্রে সাধারণত কর্নিয়াল ইনফেকশন হতে পারে, নর্মালি হয় না। তারপরে পাশে আছে কি আই আছে, তাই ইয়ার আছে, ইয়ারে কি করে অটাইটিস এক্সটারনা, বহির্কর্ণে ইনফেকশন করবে। আই ইয়ার গেল। তারপর তোমার চেস্টে আসো, তোমার থোরাক্সে, থোরাক্সে এখানে কি করবে তোমার লাংসে কি করবে নিউমোনিয়া করবে, রেসপিরেটরি ইনফেকশন। তারপরে তোমার হার্টে কি করবে এন্ডোকার্ডাইটিস গেল। তারপর তোমার সেপ্টিসিমা এবং ব্যাকটেরিয়া করতে পারে, সেখানে তোমার বোন এন্ড জয়েন্টে এখানে ইনফেকশন করতে পারে। আর একবার যেটা প্রথমেই বলতে হবে সেটা হলো তোমার হলো কি এই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। হ্যাঁ, আরেকটা বাদ গেছে সেটা হলো ওন এন্ড বার্ন ইনফেকশন। ওই দুটো আগে বলবো, তারপরে তোমার সিস্টেম ওয়াইজ তোমার এইভাবে খেয়াল রাখবা। এইভাবে খেয়াল রাখতে পারবে না? পারবো স্যার ইনশাআল্লাহ। তারপরে ল্যাব ডায়াগনোসিস করবা কি হবে, প্রথমে স্পেসিমেন নেবো আমরা সাইট অফ ইনফেকশন অনুযায়ী। যদি ওন ইনফেকশন হয় বা বার্ন ইনফেকশন হয় তো পাস নেব বা ওন সব নেব। তারপরে ইউরিয়া ট্র্যাক্ট ইনফেকশন হলে ইউরিন নেব, নিউমোনিয়া হলে স্পুটাম নেব, তারপরে ব্যাকটেরিয়া সেপ্টিসিমা হলে ব্লাড নেব। তারপরে যদি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেমন মেনিনজাইটিস এগুলো যদি হয় তাহলে নেবো স্পাইনাল ফ্লুইড নেব। নেওয়ার পরে আমার গ্রাম স্টেনিং করবো, মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করবো। প্রথম করবো গ্রাম স্টেনিং, করলে কি হবে গ্রাম নেগেটিভ পাওয়ার। তারপর সেটা আমরা কালচার করবো, কোথায় করবো ম্যাককনকে স্যাকারোপিডিয়া। এটা যেহেতু তোমার কোনো ল্যাকটোজকে ফার্মেন্ট করে না, তাই তো, বা কোনো তোমার কি পারে সুগারকে ফার্মেন্ট করে না, তাহলে কি এখানে হবে পিএল কালার করানো হবে উইথ সিলেটেড মার্জিন। এইটা তোমাদের খেয়াল রাখতে পারো, নাও রাখতে পারো। মানে মার্জিনটা হয় সব খাস কাটা হয় এবং কলোনি হয় স্বচ্ছ। এগুলো তোমাদের খেয়াল রাখার প্রয়োজন নেই, তবে ডিপ্লোমা যারা স্টুডেন্ট আছে তাদের জানতে হবে এবং যখন তোমরা দেখবা কালচার তখন বুঝতে পারবে। পিএল কালার কলোনি, ঠিক আছে। তারপরে তোমার হলো এই পিএল কালার কলোনি বারবার যেটা দেখাই। আর তারপরে আমি গ্রোথ করলো, এখন কলোনি আমি কনফার্ম কিভাবে করবো বায়োকেমিক্যাল টেস্ট। এর মধ্যে কি সবগুলোই মোটামুটি তোমার হলো পজিটিভ আসবে, যেমন অক্সিডেজ টেস্ট পজিটিভ, ক্যাটালিস টেস্ট পজিটিভ। তাহলে ক্যাটালিস এবং অক্সিডেজ পজিটিভ হলো, ইন্ডোল টেস্ট নেগেটিভ, সাইট্রেট টেস্ট পজিটিভ, নাইট্রেট রিডাকশন টেস্ট পজিটিভ এবং ডু নট ফার্মেন্ট ল্যাকটোজ। তাহলে নেগেটিভ পয়েন্ট মাত্র দুইটা হলো, একটা হলো তারা ল্যাকটোজকে ফার্মেন্ট করে না, আর একটা হলো ইন্ডোল টেস্টটা নেগেটিভ, আর বাদ বাকি সবগুলোই কিন্তু পজিটিভ। তাহলে ক্যাটালিস অক্সিডেজ এই দুটো তো অবশ্যই বলতে হবে।
তারপরে এখন তোমার ওই যে ফার্মেন্ট ল্যাকটোজ করে না, এটা বলো। দুই তিনটা খেয়াল থাকবে তো, মেইন পয়েন্টস গুলো খেয়াল রাখতে পারো, তাহলে তোমার সবকিছু লিখতে হয় না। আর বেশি মার্ক যারা চাও তাদের জন্য তো সবই লিখতে হবে। তাহলে এই হলো তোমার হলো সিডোমোনাস, তাই তো? তাহলে কি ক্লাস শেষ? না স্যার। ক্লাস শেষ নয়। ওহরে বাদ গেল। এখন দেখা যায়? হ্যালো? না স্যার। স্যার স্লাইড দেখা যাচ্ছে না। আজ তাহলে আমি আবার কেটে দিই তাহলে। তাহলে এইবার আমরা পড়বো ভিব্রোনেসি। ভিব্রোনেসি এটা একটা ফ্যামিলি। এখন এই ভিব্রোনেসি ফ্যামিলির মধ্যে জেনাসের মধ্যে কি কি স্পেস আছে? একটা ভিব্রিও, অ্যারোমোনাস এবং গ্লেসিওমোনাস। তার মধ্যে ভিব্রিও, এটাই আমাদের জানতে হবে, এই দুটা জানতে হবে না। ভিব্রিও, ভিব্রিও তাহলে ক্লাসিফিকেশন আমরা প্রথম করি, এটা তোমাদের রিটেন পরীক্ষা আসে। ভিব্রিও ক্লাসিফাই কিভাবে করবো? ক্লাসিফাই করবো দুইটা হবে। কিছু ভিব্রিও আছে তারা এই লবণ সল্টকে খুব ভালোবাসে, আবার কিছু তারা সল্টকে ভালোবাসে না। যারা সল্টকে ভালোবাসে তাদেরকে বলবো হ্যালোফিলিক, আর যারা সল্টকে ভালোবাসে না তাদেরকে বলবো নন হ্যালোফিলিক। ঠিক আছে? তাহলে এই দুইটা হেডিং এ ভাগ করলাম। এখন এক্সাম্পল আমরা দেবো যে নন হ্যালোফিলিক ভিব্রিও যে ক্যাপেবল অফ গ্রোয়িং ইন মিডিয়া উইদাউট অ্যাডেড সল্ট, কোনটা? সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে? তারা সল্ট ছাড়াই তারা বাঁচতে পারে, গ্রো করতে পারে মিডিয়াতে। এক্সাম্পল হলো ভিব্রিও কোয়ালিটি, এটা হলো তোমার হলো নন হ্যালোফিলিক। ঠিক আছে? আর হ্যালোফিলিক কি? আনএবল টু গ্রো ইন মিডিয়া উইদাউট অ্যাডেড সল্ট। তাহলে যে মিডিয়াতে গ্রো করবে সেখানে অবশ্যই তাদের সল্ট লাগবে, সল্ট ছাড়া তারা গ্রো করতে পারবে না। এই জন্য এর এক্সাম্পল কি? ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, ভিব্রিও মিনিকাস, ভিব্রিও ভালনেফিকাস এবং ভিব্রিও অ্যালজিনোলাইটিকাস। ঠিক আছে? তাহলে নন হ্যালোফিলিকের এক্সাম্পল হলো ভিব্রিও কলেরি, এটাই মেইন। আর বাদ বাকিগুলো তোমার কলেরা করে, তবে তোমার মাইল্ড কলেরা করে। এগুলো কি? ভিব্রিও প্যারাহেমোলাইটিকাস, ভিব্রিও মিনিকাস, ভিব্রিও ভালনেফিকাস এবং ভিব্রিও অ্যালজিনোলাইটিকাস। ঠিক আছে? ক্লাসিফিকেশন এইটা খেয়াল রাখবে। এখন এই ভিব্রিও কলেরি, এইটা আমরা এখন, এইটাই আমাদের আজকে ক্লাসের মূল ক্লাস। এটা আমরা কিভাবে করব? এটাকে আবার ভিব্রিও কলেরি, এটাকে আবার আমরা ক্লাসিফাই করব। ক্লাসিফাই করব কার উপর ভিত্তি করে? এই যে সেল ওয়াল অ্যান্টিজেন অথবা সোমাটিক অ্যান্টিজেন অথবা ও অ্যান্টিজেন, এর উপর ভিত্তি করে আমরা ভিব্রিও কলেরিকে ভাগ করব। ঠিক আছে? আমরা তিনটা হেডিংস ভাগ করব। ভিব্রিও কলেরি O1, 01 নয় কিন্তু,
ওই যে ও তোমার আসলে কোথা থেকে, ও অ্যান্টিজেন থেকে, ও অ্যান্টিজেন ও এর ওটা এখানে চলে আসলো, ঠিক আছে? 0 বলবা না, 01 02 এগুলো বলবা না, O1, ঠিক আছে? তাহলে ভিব্রিও কলোরি O1, তারপরে ভিব্রিও কলোরি নন O1 এবং নন টক্সিনিক ভিব্রিও কলোরি O1। তাহলে ভিব্রিও কলোরি O1 আর একটা হলো নন O1। আর ভিব্রিও কলোরি O1 যেটা, এটাই আবার আমরা দুটো ভাগ করতে চাই, ভিব্রিও কলোরি O1 আরেকটা হলো নন টক্সিনিক। তার মানে উপরের প্রথম যেটা সেটা হলো টক্সিন তৈরি করতেছে, আর এই 3 নম্বরটা হলো এটা টক্সিন তৈরি করে না, ঠিক আছে? তাহলে খেয়াল থাকবে, ভিব্রিও কলোরি O1, ভিব্রিও কলোরি নন O1, আর ভিব্রিও কলোরি এটা হলো 1 নন টক্সিনিক। এই তিনটা ভাগ করলাম। এখন ভিব্রিও কলোরি O1 এটা কি করে, অ্যাগ্লুটিনেটেড উইথ O1 অ্যান্টিজেন, অ্যান্টিসেরাম, এই জন্য তাদেরকে বলা হয় ভিব্রিও কলোরি O1। এটাকে আবার ভাগ করবা বায়োটাইপ, বায়োটাইপ বায়োকেমিক্যাল রিঅ্যাকশনের উপর ভিত্তি করে ভাগ করলাম বায়োটাইপ, আর সেরোটাইপ অন দ্য বেস অফ আবার ওই সেল ওয়াল অ্যান্টিজেন O1 ওর উপর ভিত্তি করে ভাগ করবো। বায়োটাইপ কি আছে, ক্লাসিক্যাল এবং এলটর। আর সেরোটাইপ কি আছে, ইনাবা, ওগা এবং হেকোজিমা, জাপানি নামে, তাই না? এই জাপানিরা এটা আবিষ্কার করছে, এই জন্যই ওদের নাম অনুযায়ী এটা নাম দেওয়া হয়েছে, ইনাবা, ওগা এবং হেকোজিমা। হ্যাঁ, তাহলে ভিব্রিও কলোরি O1 এটাকে আমরা ভাগ করব। O1 কাকে বলবো, উইচ আর অ্যাগ্লুটিনেটেড উইথ O1 অ্যান্টিসেরাম। এটাকে ভাগ করবো, একটা হলো বায়োকেমিক্যাল অনুযায়ী, আরেকটা হলো সেরোলজিক্যাল, কোনটা, ও অ্যান্টিজেনের উপর ভিত্তি করে, সেটাকে বলে সেরোটাইপ। বায়োটাইপ হলো ক্লাসিক্যাল এবং এলটর। তাহলে ক্লাসিক্যাল ভিব্রিও কলোরি আর একটা হলো এলটর ভিব্রিও কলোরি। আচ্ছা, আর সেরোটাইপ 3টা ভাগে ভাগ করবো, একটা ইনেবা, ওগা এবং হেকোজিমা। এখন ভিব্রিও কলোরি নন O1 কাকে কি যেন বলা আছে, নট অ্যাগ্লুটিনেটেড উইথ O1 অ্যান্টিসেরাম। এটার মধ্যে অনেকগুলো স্ট্রেন আছে, যেমন ভিব্রিও কলোরি O2 থেকে O139, এতগুলো স্ট্রেন আছে, চিন্তা করছো? ভিব্রিও কলোরি O2 থেকে O131, 39, 139 পর্যন্ত। আর নন টক্সিনিক ভিব্রিও কলোরি কি, ভিব্রিও কলোরি O1 এর মতোই বায়োকেমিক্যালি সিমিলার, কিন্তু এরা টক্সিন তৈরি করে না। ভিব্রিও কলোরি O1 টক্সিন তৈরি করে, আর এটা টক্সিন তৈরি করে না, যার ফলে কি ওই তোমার ডায়রিয়া যেটা হয় সেটা মাইল্ড হয়। তাহলে এই ক্লাসিফিকেশন খেয়াল রাখবে তো। তাহলে O অ্যান্টিজেনের উপর ভিত্তি করে করলাম, একটা ভিব্রিও কলোরি O1 আর একটা নন O1, আরেকটা করবো ভিব্রিও কলোরি O1 ওর সঙ্গে আরেকটা লাগাই দেবো নন টক্সিনিক। তাহলে ভিব্রিও কলোরি O1 কে আমরা ভাগ করলাম বায়োটাইপ এবং সেরোটাইপ। তাহলে বায়োকেমিক্যাল লেসার অনুযায়ী ওটা আবার দুইটা, ক্লাসিক্যাল এবং এলটর। আর সেরোটাইপ কি, ইনাবা, ওগা এবং হেকোজিমা। আর ভিব্রিও কলোরি নন O1 কি, ভিব্রিও কলোরি O2 থেকে O139, আর নন টক্সিনিক ভিব্রিও কলোরি O1। এই হলো ক্লাসিফিকেশন, ক্লাসে মুখস্থ করে নাও। তারপরে মরফোলজি এবং স্ট্যান্ডিং ক্যারেক্টার। এখানে কি আছে, গ্রাম নেগেটিভ ডট এবং কার্ভড অর কমা শেপড। যেমন যখন পড়েছিলাম তোমার ওই যে জেনারেল ব্যাকটেরিওলজি, তখন তোমার এই যে ফ্লাজেলার, তোমার মরফোলজি ক্লাসিফিকেশন কি বলেছিলাম, কমা শেপডকে তোমার হলো রাউন্ডের হলে, রাউন্ডের যদি হইতো তাহলে বলা হতো কি কক্কায়, অট শেপ হলো ব্যাসিল, কক্কাই। তারপরে আবার কক্ষ ব্যাসিলাই ছিল। আর কিছু বলছিলাম, কার্ভ শেপ বলছে, তারপর স্পাইরাল ছিল, স্পাইরাল কোনটা ছিল, ট্রেফোনোমা, তাই তো? আর আরেকটা বলছিলাম কি, কমা শেপ অথবা কার্ভড। কমা শেপের এক্সাম্পল কি বলেছিলাম, ভিব্রিও কলোরি, সেই হলো ভিব্রিও কলোরি। তাহলে এখন খেয়াল করতেছো তো, এখন তাহলে আজকে তোমার মরফোলজির ক্লাসিফিকেশন যেটা হলো, তাহলে এটা তোমার একটা রিক্যাপচুলেট হয়ে গেল নাকি? আচ্ছা, তারপরে এখানে আরেকটা স্পেশাল ক্যারেক্টার আছে, ভেরি অ্যাক্টিভলি মোটাইল উইথ এ সিঙ্গেল পোলার ফ্লাজেলা। ফ্লাজেলাম সিঙ্গুলার নাম্বার, এই জন্য ফ্লাজেলাম বলা হচ্ছে। আর যখন প্লুরাল নাম্বার হবে তখন ফ্লাজেলা, ঠিক আছে? তো তোমার ফ্লাজেলা বলতে পারো, ফ্লাজেলাম বলতে পারো, যেটাই বলো না কেন। এবং ভেরি অ্যাক্টিভলি মোটাইল। তাহলে ইন্টারব্যাকটেরিয়া কি ছিল,
সেখানে পেরিটাকাস ফ্লাজেলা, পেরিটেকাস পেরিটাকাস, আর এখানে সিঙ্গেল ফ্লোরাল ফ্লাজেলা হলো। আর তোমার হলো সিডোমোনাস কি বললাম, সেটা হলো সিঙ্গেল অর মাল্টিপল ফ্লোরাল ফ্লাজেলা, তাই তো। আর এখানে হলো সিঙ্গেল ফ্লোরাল ফ্লাজেলা। এই জন্য এই যে একটা ফ্লাজেলা আছে, কিন্তু তারপরও মুভমেন্টটা প্রচুর, ফ্লাজেলাটা খুব মোটা, খুব তোমার শক্তি বেশি, যার ফলে এর মুভমেন্টটাও আর কি ডার্টিং টাইপ, একবারে ডার্টিতে চলাফেরা করে। এবং ওই ক্যারেক্টারটাকে বলা হয় শুটিং স্টার মর্টালিটি ইন এ ডার্ক স্কাই। তো তোমাদের মধ্যে লেখক কে আছে বলো দেখি? যারা লেখক, কবিতা লেখো, গল্প লেখো, এরকম কেউ আছে? কে নাম কে বলো? হ্যাঁ, আছে কেউ? নাকি এ যুগে তোমার কি বলে আর লেখা, আর কবিতা আর ইয়ে লেখো না নাকি? আছে কেউ? হুম, শামসুর রহমান সব শেষ নষ্ট করে গেছে। শামসুর রহমান তো কবিতার, ওই যে সেদিন বলতে চাইছিলাম, শামসুর রহমান কবিতার যে ভ্যালু, তাকে কি বলা হচ্ছে? শামসুর রহমান আধুনিক কবি জনক, তাই না? কিন্তু আধুনিক কবি করে সে একবারে সে মানে কবিতার যে একটা যে ইয়ে ছিল, মানে কি বলবো, কবিতার যে একটা মাধুর্যতা ছিল, সেটাকে সে নষ্ট করে গেছে একবারে। তাকে এই জন্য আমি ভালো খুব একটা মানে কবি হিসাবে তাকে আমি স্বীকার করি না। অথবা আমি স্বীকার না করলে কি হবে, স্বীকার মানে যারা এগুলো মানে পছন্দ করে আর কি, যে কবিতার একটা, তোমার যে রবীন্দ্রের কবিতা বলো বা যারা নজরুলের কবিতা বলো, কবিতার মধ্যে কেমন একটা ইয়ে আছে না, ছন্দ আছে। কবিতা যদি ছন্দ যদি না থাকে, তোমার তো কিসের কবিতা তাহলে? ওনার কবিতা কিন্তু ছন্দ নাই, কোনো ছন্দ নাই। যে কোনো তুমিও একটা যে কোনো ভাবে তুমি কবিতা লিখতে পারবে। এই জন্য বলা হয় আমাদের ওই কবিতাটা সহজ করে দিয়েছে তো কবিকে, ছন্দ ছাড়াই। ওই জন্য আধুনিক আধুনিক কবিতা, আধুনিক মানে মডার্ন, মানে সবকিছু মডার্ন করা হয় যে। যাই হোক, তো খেয়াল রাখতে হবে কি, শুটিং স্টার মর্টালিটি ইন ডার্ক স্কাই। এটা বললাম কি জানো, যে অন্ধকার আকাশে যদি তোমার ওই যে অমাবস্যা থাকে, জ্যোৎস্না থাকবে না, তখন আকাশে একটু যাবা ছাদে, তখন দেখবা যে তোমার ওই যে অন্ধকার আকাশে যে তারা যখন তোমার জলে, যখন একটা কিছু কিছু জায়গা দেখবে যে অনেকগুলো তারা আছে, এবং ওইখানে দেখবে যে কোনো তারা জ্বলতেছে, আবার কোনো তারা নিপতেছে। হম, ঠিক আছে, দেখছো কোনোদিন? দেখো নাই? দেখছি স্যার। ঠিক ওই রকমই তোমার এই যে তোমার আমরা যখন ওই যে কি বলে যে দেখি এই অর্গানিজমটাকে, এমনি তোমার এই যে ইয়েতে পাওয়া যায় না, নর্মাল মাইক্রোস্কোপ দেখা যায় না। এটার জন্য তোমার এই যে ট্রেফরমা, যেমন তোমার আমরা দেখি যে ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপি, ঠিক ওইটাতে আমরা দেখি, এবং সেখানে আমরা মর্টালিটি দেখি, যে এই যে অন্ধকার আকাশে যেমন তারা জ্বলতেছে নিপতেছে, তেমনই এই যে আমরা শুটিং করি না, এই সিনেমা শুটিং হয় বা নাটকের শুটিং হয় বা যে কোনো শুটিং হয়, তখন কি হয়, সাংবাদিক বা বিভিন্ন গিয়ে বা যা ছবি তো দেখি ফ্লাশ দিচ্ছে, অনবরত ফ্লাশ দিচ্ছে, তাই না? তাহলে কখনো ফ্লাশ দিচ্ছে তো সেটাকে আলো জ্বলতেছে বলবো, তাই না? আর ঠিক ওই রকমই এই ফ্লাশিং এর মতোই এই অন্ধকার আকাশে এই কিছু তারা জ্বলবে এবং কিছু নিপতেছে। এই জন্য এটাকে বলা হয় শুটিং স্টার মর্টালিটি ইন ডার্ক স্কাই। এই জন্য আমরা বলবো যে একটা অর্গানিজম, আমরা ভাইভাতে ধরি যে একটা অর্গানিজমের নাম বলো, নেচারটা হলো শুটিং স্টার মর্টালিটি, এটা বলতে হবে। অথবা বলতে পারি যে ভিভিও কলের এর নেচারটা, মুভমেন্টটা কেমন বলো তো। তাহলে ডার্টিং টাইপ এটা বলবো না, বলবো তোমার হলো শুটিং স্টার মর্টালিটি ইন এ ডার্ক স্কাই। ট্রেভরমার কি ছিল? ট্রেভরমার কি ছিল? তার তোমার পড়ো না, হ্যাঁ? ট্রেভরমার জিগজাগ ছিল। আরে কর্ক স্ক্রু লাইক রোটেশন, কর্ক স্ক্রু, এগুলো কিছু কিছু অর্গানিজম, এগুলো তো খেয়াল রাখতে হবে। এগুলোই তো তোমার জানতে হবে, এগুলো জানি তোমার খেয়াল রাখতে হবে। ওটা হলো কর্ক স্ক্রু লাইক রোটেশন, আর এটা হলো শুটিং স্টার মর্টালিটি ইন ডার্ক স্কাই। আর এছাড়া কি আছে, ডার্ক নন স্পোরিং এবং নট ক্যাপসুলেটেড। ঠিক আছে, তাহলে একটা হলো কমার্শিয়াল হলো, আর একটা হলো ভেরি অ্যাক্টিভলি মোটাইল বাই এ সিঙ্গেল ফ্লো ভাজিলা, এবং মুভমেন্টটা কি, নেশা হলো শুটিং স্টার মর্টালিটি ইন ডার্ক স্কাই।
এখন এসো, এই তোমার হলো ডার্ক গ্রাম স্টেজ যদি করা হয় তাহলে এরকম পাওয়া যাবে। আর যদি ইলেকট্রন মাইক্রোস্কোপে দেখি তাহলে এই কমা শেপ একবারে স্পষ্ট বোঝা যাচ্ছে, তাই তো? কমা শেপ, হ্যাঁ, এবং সিঙ্গেল ফ্লোর ফ্লাজেলা, হ্যাঁ। আর আগেরটা কি বললাম দেখো, এটা লম্বা রড শেপ, তাই তো? গ্রাম নেগেটিভ রড। আচ্ছা, এরপরে এখন আসো কালচারাল ক্যারেক্টার কি, ফ্যাকাল্টি বানাবে, এটা জানাই। আর আপ ডাউন টেম্পারেচার 37 ডিগ্রি সেলসিয়াস। আর এটার স্পেশাল ক্যারেক্টার কি, আগে যতগুলো অর্গানিজম আমরা পড়লাম সেগুলোতে তোমার পিএইচ কত ছিল? 7.4, তাই তো? জি স্যার 7.4 জি স্যার। আর এইখানে দেখো, এখানে পিএইচ লাগে অ্যালকালাইন পিএইচ লাগবে। 8.5 এখানে দেখো 8.5 to 9.5। তাহলে এটা তোমার এক্সেপশনাল ক্যারেক্টার। এটা খেয়াল রাখতে হবে। তাহলে আপনার পিএইচ হলো 8.5 to 9.5। ইট ক্যান গ্রো ইন অ্যালকালাইন পিএইচ। আগে যতগুলো বললাম সেগুলো অ্যালকালাইন অ্যাসিডিক পিএইচ 7.4, 7.2 to 7.6, এভারেজ হলো 7.4। আচ্ছা, আর এখানে হলো অ্যালকালাইন পিএইচ লাগলো, এটা খেয়াল রাখবা। আর কি বললাম, কমা শেপ ছিল, তারপর হলো অ্যাক্টিভ মর্টালিটির একটা এক্সেপশনাল ইয়ে ছিল, এই তো। তাহলে এই হলো কালচার। আর কালচারের জন্য আমরা কোন মেডা ইউজ করি? ম্যাকট্রনিক্স আকারে যদি এখানে বলা আছে, কিন্তু ম্যাকট্রনিক্স আকারে আমরা করি না। তো ম্যাকট্রনিক্স আকারে যদি করা হয় তাহলে কালারলেস স্মল কলোনি, because they are not lactose fermenter, not fermented, এই জন্য পেল কলোনি হবে, কালারলেস স্মল কলোনি হবে। তবে স্পেশাল সিলেক্টিভ মিডিয়া এখানে কি করা হয়, অ্যালকালাইন পেপার ওয়াটার, এটা সাধারণত ইউজ করা হয়। এটা তোমার ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়। It grows rapidly, producing turbidity within 4 to 6 hours. Its alkalinity suppresses the growth of intestinal commotion. এখানে তোমার এই যে অ্যালকালাইন নেচার, তো যার ফলে এটা অন্য অর্গানিজমকে তারা গ্রোথ করতে দেবে না। ইন্টেস্টাইনের সঙ্গে তোমার অনেক অর্গানিজম আছে, অন্য অর্গানিজমকে তারা গ্রোথ করতে দেবে না, শুধু তোমার এই যে এটা এখানে গ্রো করবে, এই যে ভিব্রিও কলোনি। অ্যালকালাইন পেপার ওয়াটার, এটা একটা। আর তোমার এই যে এখন এইগুলো জানতে হবে, এই টিসিবিএস মানে হলো থায়োসালফেট সাইটেড বাইল সুক্রোজাগার মিডিয়া। টিতে থায়োসালফেট, সিতে সাইটেড, বিতে বাইল, এসতে সুক্রোজ। থায়োসালফেট সাইটেড বাইল সুক্রোজাগার মিডিয়া, টিসিবিএস। আরেকটা কি হলো মনসোস মিডিয়া। আরেকটা আমরা টিটিজিএ, টিটিজিএ মানে টেলোরাইড টাউডোকলেট জিলাটিন আগার মিডিয়া। মনসোস মিডিয়ার নাম হলো কি জন্য, যে এটা হলো বাংলাদেশের সায়েন্টিস্ট, বাংলাদেশের ডাক্তার, এটা এই মিডিয়াটা উনি তৈরি করেন, এই জন্য ওনার নাম দেওয়া হয়েছে, ওনার নামেই দেওয়া হয়েছে মনসোস মিডিয়া। এবং ওটার নাম হলো, আর বায়োকেমিক্যাল যে কম্পোজিশন, টেলোরাইড থাকে, টাউডোকলার থাকে, জিলাটিন থাকে, অ্যাগার থাকে, এর নাম হলো টেলোরাইড টাউডোকলার জিলাটিন অ্যাগার মিডিয়া। তাহলে ভিব্রিও কলে তোমার স্পেশাল মিডিয়া তোমার এগুলো কিন্তু এই যে এই দুটাই মেইনলি ধরে নাও। টিসিবিএস এখানে তোমার কলোনির ক্যারেক্টার কি হবে, ইয়েলো কলোনি হবে ভিব্রিও কলের ক্ষেত্রে, ডিউ টু সুক্রোজ ফার্মেন্টেশন করে এরা, সুক্রোজ ফার্মেন্ট করে এরা কলোনি করবে ইয়েলো কলোনি। আর ভিব্রিও প্যারাহাইমোলাইটিস করে ব্লু টু গ্রিন কলোনিস। আর মনসোস মিডিয়া এখানে কি করবে, এখানে হবে কি কলোনার স্মল translucent অথবা ট্রান্সপারেন্ট উইথ ব্ল্যাক সেন্টার সারাউন্ডেড বাই হ্যালো অ্যারাউন্ড দেম ডিউ টু জিলাটিন হাইড্রোলাইসিস। তাহলে তোমার হলো কলোনি স্মল হবে এবং সেন্ট্রাল থেকে ব্ল্যাক থাকবে এবং চতুর্দিকে থাকবে একটা সাদা একটা মানে লেয়ার থাকবে। সাদা লেয়ার কি যেন হয়, ডিউ টু জিলাটিন হাইড্রোলাইসিস। জিলাটিন নেওয়া হয় যেখানে, সেটাকে তারা লাইসিস করে দেবে, ওই জন্য সাদা একটা হ্যালো হবে। ঠিক আছে, এখানে হ্যাঁ বলো। ভিব্রিও কলের এত বেশি মিডিয়া কালচার করা হইতেছে কেন?
ভিগর এত বেশি না, মিডিয়া তো অনেক থাকে, তাই তাই থাকবে। তবে এগুলোতে মানে ব্যবহার করা মানে হয় সাধারণত। আমার ওই যে তোমার এই যে টিটিজি বা টিসিবিএস এগুলো ইউজ করা হয়, বুঝছো? আর তোমার যে বলা হয় না যে পেট্রোল ওয়াটার, অ্যালকালাইন পেট্রোল ওয়াটার, না এটা তোমার এমনিতে করা হয় না, এটা তোমার ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে ব্যবহার করা হয়, ট্রান্সপোর্ট মিডিয়া হিসেবে। ওই যে তুমি হয়তো যেখানে পায়খানা, তোমার ওই যে যারা ডায়রিয়া হয় তারা কি হয়, রোগী কি তোমার কাছে আসতে পারবে? ডায়রিয়া তো না, এটা বলা হয় কলেরা করা হয়, ডায়রিয়া এখন বলা হয়, এখন কলেরা নামটা উঠে গেছে। তো একটা কলেরা পেশেন্ট হইলো, তারা তো মনে করো ওয়ার্ডে ভর্তি থাকে, তারা তোমার ওই যে স্টুল দেওয়ার জন্য তোমার ওই কখনোই তোমার ল্যাবে যেতে পারবে না, তোমার যদি হাসপাতালে যদি তুমি যাও ওই নিচে যাইতে পারবে না, তারা তো কনফারেন্স পায়খানা করতে থাকে, তাই তো? সেক্ষেত্রে ওই স্টুলটা নিয়ে তোমার যে অ্যালকান পেট্রোল নেওয়া হয়, অথবা আরেকটা আছে ক্যারিব লেয়ার ট্রান্সফার মিডিয়া, ঠিক আছে? এগুলোতে নেওয়া হয়, নিয়ে তারপরে তোমার হলো তোমার সেটা হাসপাতাল ল্যাবে পাঠানো হয়, ঠিক আছে? আর ম্যাকডোনাল্ডস জায়গাটা করা হয় না, এটা খালি জাস্ট বললেও হবে, না বললেও হবে, ঠিক আছে? এটা আমরা বলবো। তবে যদি কেউ জিজ্ঞাসা করে থাকে যে ম্যাকডোনাল্ডস জায়গাটা গ্রো করতে পারে কিনা, তো অবশ্যই করতে পারবে। আর করলে হবে কি, পেল করানো হবে, যেহেতু ল্যাকটোজ নন ফার্মেন্টার। আর এই যেগুলো জানতে হবে, অন্তত তোমার টিসিবিএস এবং মনসেস মিডিয়া, এটা তো বলতে হবে, এই দুটো অবশ্যই বলতে হবে, ঠিক আছে? জি তো স্যার। টিসিবিএস থায়োসালফেট সাইডেড বাইল সুক্রোজ আকারে মিডিয়া, এখানে ভুঁড়ি কলোনি হতে হবে ইয়েলো কলোনি, আর হলো প্যারাহেমলাইটিস হবে ব্লু টু গ্রিন কলোনি। আর মনসেস মিডিয়া বা টেলুয়েট টরোকোলা ডিজাইনার মিডিয়া টিটিজিএ। তাহলে আরেকটা টিসিবিএস, আরেকটা টিটিজিএ, খেয়াল থাকবে। এখানে কলোনি স্মল হবে এবং ট্রান্সপারেন্ট হবে। আর কি ব্ল্যাক সেন্ট্রালি ব্ল্যাক থাকবে, আর চৌদিকে থাকবে একটা হ্যালো থাকবে ডিউ টু জিরাটিন হাইড্রোলাইসিস। এখন আমরা ফিগার একটু দেখে নেই। এখানে দেখো টিসিবিএস, দেখো তো একটা ইয়েলো কলোনি হয়েছে, জিরো কলোনি, ঠিক আছে? ডিউ টু সুক্রোজ ফার্মেন্টেশন। হ্যাঁ, এই জন্য এটা হলো টিসিবিএস। এখন বায়োকেমিক্যাল নেচার কি? বায়োকেমিক্যাল নেচার হলো আগেই জানছি যে নন ল্যাকটোজ ফার্মেন্টার, কিন্তু অন্য সুগারকে তারা তোমার ফার্মেন্ট করবে, যেমন গ্লুকোজ, সুক্রোজ, ম্যানিটল, মাল্টোজ, ম্যানোস, এগুলোকে তারা ফার্মেন্ট করবে এবং তৈরি করবে অ্যাসিড এবং গ্যাস। উইদাউট গ্যাস তৈরি করবে না, কিন্তু অ্যাসিড তৈরি করবে। ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ। ইন্টারনিক অর্গানিজম যতগুলোই আছে সবগুলোই ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ হবে, ঠিক আছে? আর এখানে হলো কি অক্সিডেজ টেস্ট এখানে পজিটিভ, ওই জন্য তোমার ইন্টারব্যাকটেরিয়ার মধ্যে পড়লো না। সেটা অক্সিডেজ পজিটিভ ছিল, তাই তো? আর আরেকটা কি করে, এই যে নাইট্রেটকে তারা নাইট্রেট করবে এবং পরে ইন্ডোল করবে। ইন্ডোল করে ওই যেমন ইস্কেশে কলারের মতোই, এটা আগে সাধারণত ওই কলার রেড রিয়াকশন বলা হতো, ইন্ডোল তৈরি করে, যা ফলে ওটাকে বলা হতো কলার রেড রিয়াকশন। এখন আমরা এটাকে আর বলি না এখন, এটা এখন বলি না, কারণ ইন্ডোল তো অনেকেই তৈরি করে, ইস্কেশে কলাই করে, যা ফলে এটার ভ্যালু নাই। তাহলে এই হলো বায়োকেমিক্যাল নেচার। তাহলে হলো সুগার ফার্মেন্টেশন কি করবে, যে এগুলো ল্যাকটোজ ফার্মেন্ট করবে না, কিন্তু অন্য সুগার গুলোকে ফার্মেন্ট করে, গ্লুকোজ, সুক্রোজ, ম্যানিটল, মাল্টোজ, ম্যানোস, এগুলোকে ফার্মেন্ট করবে। আর তোমার হলো এনজাইম টেস্টের মধ্যে কি করব, একটা হলো ক্যাটালিস্ট টেস্ট পজিটিভ এবং অক্সিডেজ টেস্ট পজিটিভ। আর নাইট্রেটকে রিডিউস করবে, আর একটা ইন্ডোল তৈরি করবে, এটাকে বলা হয় কলার রেড রিয়াকশন। পার্থক্য পড়াবো না, এটা জানতে হবে না। ভিব্রিও কলোনির ভিউনেন্সি ফ্যাক্টর কি, এটা তোমাদের না জানলেও হবে, পরীক্ষা আসে না, তবে প্যাথোজেনেসিস পড়ার জন্য তোমাদের করতে হবে। একটা টক্সিন তৈরি করে, নাম হলো কলেরা টক্সিন। এটা হলো ইন্টারোটক্সিন, যেহেতু তোমার এবং এটা কি এক্সোটক্সিন। তাহলে যে সমস্ত এক্সোটক্সিন তোমার ইন্টেস্টাইনের উপরে কাজ করে সেগুলোকে বলা হয় ইন্টারোটক্সিন। তাহলে ইন্টারোটক্সিন আমরা অলরেডি কয়টা পাইলাম? একটা হলো ইস্কেশা কলাই করে, তাই না? তাই তো, ভিব্রিও কলোনি করে। জি স্যার। তাহলে এগুলো এইভাবে তোমরা মানে সাজিয়ে গুজে বলবো, তাহলে খেয়াল থাকবে। তাহলে ইন্টারোটক্সিন করে, ওটাকে বলা হয় কলেরাটক্সিন। আরেকটা মর্টালিটি, এই হাই মর্টালিটি হাই, এটাও একটা তোমার ভ্যালেন্স ফ্যাক্টর। আরেকটা হলো মিউসিনেস,
এটা একটা খেয়াল রাখতে হবে। তো ভিরুস ফ্যাক্টর এমনিতে খেয়াল রাখতে হবে না, কিন্তু প্যাথোজেনেসিস জানতে গেলে তোমার প্রতিটার এই তিনটার নাম যদি জানো তাহলে তোমার এমনিতে তুমি জানতে পারবে। আর মোড অফ ট্রান্সমিশন কি? ফিকো ওরাল রোডে কি যেন বলা হয়, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটারের মাধ্যমে এটা ছড়ায়। স্প্রেড বাই কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। এখন প্যাথোজেনেসিস কি? প্যাথোজেনেসিস তোমার যদি তোমার ইস্কেরিয়া কোলাই, ডায়রিয়াজেনিক ইস্কেরিয়া কোলাই, প্রথমটা কি ছিল? ইন্টারোটক্সিজেনিক ইস্কেরিয়া কোলাই। ওটা দুইটা টক্সিন তৈরি করতো, তাই না? একটা হিট স্টোল টক্সিন এবং হিট লেবাইল টক্সিন, তাই না? হিট লেবাইল টক্সিনটা কিভাবে কাজ করতো? হিট লেবাইল টক্সিন এবং হিট স্টোল টক্সিন দুটারই অ্যাডেনাইল সাইক্লিসকে অ্যাক্টিভেট করে, অ্যাডেনাইল সাইক্লিস অ্যাক্টিভেট করতো। আর তোমার হিট স্টেবলটা করতো গুয়ানাইল সাইক্লিসকে অ্যাক্টিভেট করে। যা বলে একদিক থেকে সাইক্লিক এমপি বাড়তো, আরেক দিক থেকে বাড়তো কি সাইক্লিক জিএমপি, তাই না? তো এগুলো যখন বাইরে ঠিক ওইভাবেই ওগুলো তখন কি করতো? সাইক্লিক এমপি এবং জিএমপি বাড়লে কি হইতো? তোমার বেশি বেশি ওয়াটার ইলেক্ট্রোলাইট সিক্রেট হইতো, আর উপরন্ত কি লুমেন অ্যাবজর্পশনটা প্রিভেন্ট করতো সোডিয়াম, তারপরে ওয়াটার ডায়রিয়া হতো। ঠিক ওইভাবেই তোমার ডায়রিয়া হবে। এখানে দেখো কি, এটা দেখো, প্রথম তো আগে ফিকাল কন্টামিনেশন হয়তো, তাই তো? ওয়াটার ফুড আমরা বাঙালি কি করি, যেখানে সেখানে পায়খানা করে দিই, তাই না? আবার এই টাউনে কি হয়, সিওয়ার সিস্টেম একই জায়গায়, শুধু যেটা বললাম একই জায়গায় পানি খাওয়ার ট্যাঙ্ক, তোমার পাইপ এবং তোমার সিওয়ার পাইপ একই সঙ্গে থাকে, কাছাকাছি থাকে। তাহলে এই কন্টামিনেশন হতে পারে, যেখানে পায়খানা করে দিল, তাহলে সে ওই যে ফিঙ্গার ফ্লাইস এগুলোর মাধ্যমে তোমাকে ফুড কন্টামিনেশন হলো। তাহলে ফিকাল কন্টামিনেশন অফ ওয়াটার এন্ড ফুড উইথ ভিভিও কোয়ালিটি। এত সমস্যা হলো কি? এটা তোমাদের খাও কোনো মতে, ইনজেকশন অফ কন্টামিনেটেড ওয়াটার অফ ফুড এবং কন্টামিনেটেড অ্যাটলিস্ট কন্টেনিং অ্যাটলিস্ট 10 to the 8 ভিভিও কোয়ালিটি। অনেক অর্গানিজম লাগবে কিন্তু। আর শিকেলা কি বলা হয়েছিল? 10 to the 100 মাত্র 10 থেকে 100টা অর্গানিজম খালি তোমার হয়তো। আর এখানে লাগবে হলো 10 to the 8 অর্গানিজম, অনেক লাগবে। আর শিকেলা সালমোনেলা কি লাগতো? 10 to the 5 to 10 to the 8, 5 to 10 to the 8 অনেক লাগতো। আর এখানে লাগবে অ্যাটলিস্ট 10 to the 8 অর্গানিজম, বেশি লাগে। তোমাদের এত খেয়াল না রাখতে হবে। তারপর কি অর্গানিজম পাস দা অ্যাসিড বেরোবে স্টমাক আসলো, ক্রস করলো, এখানে মারা যাবে না। and reach the alkaline environment of small intestine. স্মল ইন্টেস্টাইন আসলো এবং ওখানকার এনভায়রনমেন্ট কি? অ্যালকালাইন। এইখানে তারা গ্রো করবে, ঠিক আছে? কালচার মেটাতে অ্যালকালাইন কত ছিল? 8.5 to 9.5। এই যে ওই কারণে বলা হয়েছে, ওই জন্য কালচার মেটাতে তোমার লাগে অ্যালকালাইন মিডিয়া লাগে। তো এই জন্য ইন্টেস্টাইন, স্মল ইন্টেস্টাইন গেল, তখন যখন অ্যালকালাইন এনভায়রনমেন্ট পাইলো সেখানে তারা গ্রো করবে। এবং গ্রো করলে তারা প্রথমে কি করবে? তারা সিক্রেট করবে ব্যাকটেরিয়াল এনজাইম, ওর নাম হলো মিউসিনেস। এখন এই মিউসিনেস তৈরি করলে মিউসিনেস কি করবে? তখন তোমার এই ইন্টেস্টাইন ওয়ালের কাভারিং যে থাকে, মিউকাস থাকে না, তাই তো? তাহলে এই মিউকাসকে তারা ডিস্ট্রয় করে দেয়। মিউসিনেস ডিজলভ দ্য প্রোটেক্টিভ গ্লাইকোপ্রোটিন কন্টেনিং ওভার দ্য স্মল ইন্টেস্টাইন। তাতে কি হলো? adherence of the organism to the cells of the brush border of the gut and multiplication. তোমরা জানো যে এই যে ইন্টেস্টাইন কাভার ওখানে আছে, একটা অর্গানিজম যদি প্রথম প্রবেশ করবে, করার পরে ডাইরেক্টলি তারা কি তোমার সেলের সঙ্গে বাইন্ড করতে পারে? না স্যার, মিউকাস থাকে, মিউকাস থাকে, করতে পারবে না। এবং রোগ শুরুর প্রথম সত্যি হলো প্যাথোজেনেসিসের কি অবশ্যই বাইন্ড করতে হবে। বাইন্ড করার আগে তাহলে কি তোমার এই যে মিউকাস যেটা আছে সেটাকে ভেঙে দিতে হবে। তাহলে কি হবে? তারা মিউসিনেস তৈরি করলো, করে এই মিউকাসটাকে ভেঙে দিল। মিউকাসে কি থাকে? গ্লাইকোপ্রোটিন থাকে মিউকাসে। ওই গ্লাইকোপ্রোটিন লেয়ারকে তারা ভেঙে দিল। ভেঙে দিয়ে তখন কি হলো? অ্যাডারেন্স অফ দ্য অর্গানিজম টু দ্য সেলস অফ দ্য ব্রাশ বর্ডার, দ্য গাট, এন্ড তারপরে মাল্টিপ্লাই করবে, ঠিক আছে?
এখনো ছেলের মধ্যে ঢোকেনি, কিন্তু তারা অ্যাটাচমেন্ট করলো এবং ওখানেই মাল্টিপ্লাই করলো। তারপরে ওইখানে তারা কি করে সিকুয়েন্স ইন্টারোডাকশন কল ইন্টারোডাকশন, এবং হুইচ কনসিস্ট অফ টু সাবমিট, এ সাবমিট এন্ড বি সাবমিট, এ ফর অ্যাক্টিভ এবং বি ফর বাইন্ডিং। তাহলে এটা সেম এস কি ইস্কেশিয়া কলের হিট লেবাইল টক্সিন। এখানে কি করবে, সাবমিট বাইন্ডস টু দা সাবমিট বি বাইন্ডস টু দা গ্যাংলোসাইট রিসেপ্টর অন ইন্টারসাইট এন্ড সাবমিট এ ইন্টারসেন্ড দা সেল। তারপর কি হলো, persistent stimulation of the enzyme adenyl cyclase বলতে পারো বা adenylate cyclase বলতে পারো, যেটাই বলো। তারপরে কি ওভার প্রোডাকশন অফ সাইক্লিক এমপি, তারপরে কি হবে ইনক্রিজ সিক্রেশন অফ ওয়াটার এন্ড ইলেক্ট্রাইট প্রেশার ক্লোরাইড আয়ন ইন দ্য লুমেন, তারপর কি রেজাল্টস ইন ম্যাসিভ ওয়াটার ডায়রিয়া এন্ড ভমিটিং। তাহলে কি হচ্ছে দেখো, প্রথমে মনে করো কি একটা এটা ট্রান্সমিশন কি হলো অরোফিক্যাল রুটে, কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার, ওটার মধ্যে তা হয়ে গেল। ঠিক আছে, আর কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার আমরা খেলাম, তারপর সেখানে কি করলো, এবং অর্গানম কি 10 to the 8 অ্যাটলিস্ট অর্গান লাগবে। তারপর তারা কি করবে, তো স্টোমাকে যে অ্যাসিড আছে এখানে মারা যাবে না, এই ব্যারিয়ারটা তারা ক্রস করলো। তারপর গেল কোথায়, স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইন যেহেতু অ্যালকালাইন, সেখানে তারা গ্রো করবে। প্রথমে তারা কি করবে, সেখানে মিউসিনেস তৈরি করবে। মিউসিনেস তৈরি করে কি করবে, যে মিউকাসের যে গ্লাইকোপ্রোটিন লেয়ার এটাকে ভেঙে দেবে। ভেঙে দেওয়ার পরে প্রোটেক্টিভ লেয়ার ভেঙে নষ্ট হয়ে গেল। তারপরে তারা কি করবে, এই স্মল ইন্টেস্টাইনের যে সেলগুলো আছে এর সঙ্গে তারা বাইন্ড করলো এবং সেখানে মাল্টিপ্লাই করবে। আমরা মাল্টিপ্লাই যখন করবে তখন কি তারা কি টক্সিন তৈরি করবে। টক্সিন হলো এক্সোটক্সিন, তাই তো? এই টক্সিনকে বলা হতো এন্টারোটক্সিন, এবং ওটার নামই হলো আরেকটা হলো কলেরাটক্সিন। এই কলেরাটক্সিনের নাম হলো পার্ট দুইটা হবে ডি এন্ড বি, জাস্ট লাইক হিট লেভেল টক্সিন অফ প্রডিউসড বাই ইন্টারোটক্সিন ইস্কেশিয়া কলাই। এখন সাবমিট এ বি করলো কি, বাইন্ডস করলো বাই গ্যাংলোসাইট রিসেপ্টর। তারপর বি এ সাবমিট করলো কি, সেলের ভিতরে প্রবেশ করলো। এখন এটা কি কিভাবে প্রয়োগ করবে, গ্যারেনাইড সাইক্লোসকে অ্যাক্টিভেট করলো, তারপরে সাইক্লিক এমপি বাড়ায় দিল, তারপর তোমার সিক্রেশনটাকে কি ওয়াটার এবং ইলেকট্রোলাইট বাড়ায় দেবে এবং প্রিভেনশন করবে অ্যাবজর্পশন। তারপরে কি করবে, ওয়াটার তোমার লেমনের মধ্যে ওয়াটার বাড়ে গেল, ডায়রিয়া হয়ে গেল, ম্যাসিভ ওয়াটার ডায়রিয়া হবে এবং ভমিটিং। এই হলো তোমার হলো প্যাথোজেনেসিস। এখন খেয়াল রাখবে তো, জি স্যার। তাহলে এইভাবে ভাগ করে পড়বা। তাহলে হিট লেভেল টক্সিনের সঙ্গে মিল হলো তোমার কলেরা টক্সিন, আর তোমার শিগেলা টক্সিনের সঙ্গে মিল হলো কার সঙ্গে, এরোটক্সিন স্যার। ভাইরোটক্সিনের সঙ্গে মিল হলো। হ্যাঁ, এভাবে কম্পেয়ার করে পড়বা। এরপরে দেখো এই ক্লিনিক্যাল ফিচারটা কি হবে। ইনকিউবেশন পিরিয়ড 6 hours to 3 days, খুবই কম। খাওয়ার 6 ঘন্টা পর থেকে তোমার ডায়রিয়া শুরু হয়ে গেল। এই জন্য বলা হয় অ্যাব্রাপ্ট অনসেটটা অ্যাব্রাপ্ট, হঠাৎ করে শুরু হয়ে যাবে। অ্যাব্রাপ্ট অনসেট অফ ম্যাসিভ ডায়রিয়া। এবং কেমন হবে, রাইস ওয়াটার, এই যে চাল ধোয়া যে পানি, হ্যাঁ ঠিক ওইরকম হবে, রাইস ওয়াটার অ্যান্ড ভমিটিং, ম্যাসিভ ডায়রিয়া হবে, অ্যাব্রাপ্ট অনসেট। এবং প্রতিদিন তোমার এই ফ্লুইড লস কতটা হবে দেখো তো, 15 to 20 liters per day in severe case। এখানে তো কন্টিনিউয়াস হতেই থাকে, তাই তো? জি স্যার। এবং তোমরা যখন আইসিডিডিআর পেতে যাবা তখন দেখবা ওয়ার্ডে যদি কোনো যাওয়ার সৌভাগ্য তোমাদের হয়, দেখবা যে ওই রুগী তোমার যে পায়খানার জন্য তোমার যে ল্যাট্রিন যাইতে হবে না, ঠিক আছে? ওইখানে যেখানে বেড আছে না, ওই বেডের তোমার যে যেখানে তোমার বেডে ওইখানে তোমার তোমার যে বেডটা এমন ভাবে মানে ডিজাইন করা, ওইখানে তুমি পায়খানা করে দেবা, ঠিক আছে?
তোমার প্রাইভেসি থাকবে, সবকিছু প্রাইভেসি থাকবে ওর মধ্যেই। হ্যাঁ, ওইখানে পায়খানা তোমার কন্ট্রাক্ট ক্ষতি হয়, কারণ রোগী তো খুব দুর্বল হয়ে যায়, যার ফলে যাইতে পারবে না, উঠতে পারবে না। আর ল্যাট্রিন তোমাকে কয়জনকে দেবে, তাই না? যখন ওই ডিজাইন করা থাকে কিন্তু। হুম। ডিহাইড্রেশন, তারপর আর ফ্লুইড লস যখন এই যে 15 থেকে 20 লিটার এতগুলো হবে, তখন কি হবে? ডিহাইড্রেশন হয় না। আর ডিহাইড্রেশন হলে কি হবে? হাইপো ভলিউমার শক হবে, যার রোগী কিন্তু এই কারণে, এগুলো কারণে রোগী মারা যায়। হুম, ঠিক আছে। জি স্যার। এবং ভিভো করে O1 এবং O139 এটা করা হলো এপিডেমিক প্যান্ডেমিক কলেরা। আর ভিভো করে নন ওয়ানটা করে মাইল্ড এরিয়া, নন ওয়ানটা মাইল্ড এরিয়া করে ওই টক্সিন তৈরি করে না তারা। আর O1 থাকে, O1 এবং O139 করবে এপিডেমিক প্যান্ডেমিক কলেরা, এপিডেমিক অ্যান্ড প্যান্ডেমিক কলেরা। তাহলে তোমার হলো কি, এখন তোমাকে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কি উপন্যাস পড়েছো তোমরা? তোমার পড়ো না না বইটাই? হুম, নাকি নাকি পড়ার সময় হয় না? হুম, উত্তর দাও। সময় হয় না, অনেক সময়। সময় হয় না, সময় হয় না, এই কথাটা ভুল। এই কথাটা, সময় তোমার মেডিকেলে পড়তে আসো দেখে তোমার রসকস থাকবে না, তুমি একবারে বহির্বিশ্ব থেকে একবার সেভেট হয়ে যাবে, তা কিন্তু নয়। তোমাকে কিন্তু ওই যে আহ এই কষ্টের মধ্যেও, যদি মেডিকেল লেখাপড়াটা অন্য ধরনের, কিন্তু তারপরে তোমাকে ওই ইয়ের মধ্যে তোমাকে সবকিছুই তোমাকে করতে হবে। হুম, বই একটু একটু করে পড়তে হবে। তোমরা যদি শরৎবাবু যদি বইগুলো পড়ে থাকো, এই যেমন শরতের বিখ্যাত উপন্যাস কি শ্রীকান্ত, শ্রীকান্ত 4টে পর্ব আছে বুঝছো, এগুলো যদি পড়ো তাহলে তোমার হবে কি, ওনার বই পড়লেই আগেকার যুগে যে তোমার যে আগে বলে তো কলেরা, তাহলে ওই সময় যে সামাজিক প্রেক্ষাপটটা তুমি কিন্তু জানতে পারবে। তুমি যদি বই না পড়ো তাহলে তুমি সামাজিক প্রেক্ষাপট তুমি জানবা কি হবে, ইতিহাস তুমি জানবা কি হবে? হ্যাঁ, এই যে আমি বারবার বলি তোমাদেরকে যে বঙ্গবন্ধুর বই পড়ো, এগুলো বই না পড়লে তুমি তোমার ইতিহাস জানবা কি হবে, বঙ্গবন্ধু জানবা কি হবে, দেশকে জানবা কি হবে, আমরা স্বাধীন হলাম জানবা কি হবে? পড়তে হবে এগুলো, ওই অল্প সময়ের মধ্যে তোমাদেরকে পড়তে হবে। এবং আমি যখন ছাত্র ছিলাম, আমি কিন্তু যখন একটা উপন্যাস ধরতাম, আমি উপন্যাস শেষ না করে আমি উঠতাম না, একবারে শুরু থেকে একবার শেষ। মানে আমাকে ওই যারা পড়ে বুঝছে এগুলো, তাদের একটা নেশা হয়ে যায়, অভ্যাস যখন তো ভাই তোমার একটা নেশা হয়ে যায়, তখন তুমি যতক্ষণ পর্যন্ত তুমি শেষ করতে পারো না, তখন তুমি ততক্ষণ পর্যন্ত তুমি উঠতেই পারবে না, বই তোমাকে উঠতেই দেবে না, এমন তোমার একটা মানে ইয়ে হয়ে যায়, এগুলো একটা নেশা। হ্যাঁ, আমি সারা রাত পড়তাম একবারে, যেদিন আমি ধরতাম এগুলো আমি প্রচুর পড়তাম। এগুলো পড়তে হয়, এগুলো পড়লে তোমার হচ্ছে জানবা। আর আরেকটা জিনিস বলি, এই যে শেখ মুজিবুর রহমানের বই পড়তে বলি, বা খালি উনি ওইটাই না, সব বই তোমাদের পড়বা তোমরা। এখন থেকে করবা কি তোমরা, আহ আমি যেটা করতাম ছাত্র জীবনে, মনে করো করতাম কি, সকালে তো তোমার ক্লাসে যাইতাম, দুপুরে এসেই তারপরে এসে তোমার ওই যে গোসল টোসল করে ভাত খাইতাম, তাই তো? এখন তোমরা যেখানেই খাও না কেন, হোস্টেলে খাও বা বাইরে খাও, আমরা তো কখনোই বাইরে খাওয়ার চিন্তাই করিনি, এটা মাথায় আসতেও না কোনোদিন। তোমাদের ব্যাপার ভিন্ন। তো এই খাওয়া দাওয়া করলাম, করার পরে প্রথম খাওয়া দাওয়া করে প্রথমেই যাবো কোথায়, এই যে পেপার রুমে যেতাম। ওখানে একটা এক্সট্রা রুম থাকতো পেপার, ওখানে অনেক ধরনের পেপার থাকতো বুঝছো। এখন আমরা স্পেসে কিছু কিছু ছাত্র ওখানে যাইতাম, গিয়ে ওখানে পেপার মোটামুটি 1 ঘন্টা করে পড়তাম। সেটা ইত্তেফাক বলো বা যে পত্রিকা বলো, পড়লাম। পড়ার পরে তারপরে রুমে গেলাম, কিছু হাতে 1 ঘন্টার মতো একটু ঘুমাইলাম। তারপরে তোমার সন্ধ্যার সময় আবার রাউন্ডে যেতাম ওয়ার্ডে, ঠিক আছে? এখন এই যে তোমার এই যে পেপার পড়তাম, পেপার পড়ে লাভ আছে কি জানো? তোমার এখন থেকে তোমার কি পেপার পড়ো না? পড়ো তো নাকি? জি স্যার, পেপার পড়া হয় স্যার। পেপার পড়ো, এবং এই যে তোমার বিভিন্ন কিছু এখন থেকে পড়ো, এই যে তোমার জাতিসংঘ,
শার্ক, তারপরে ন্যাটো, ওয়াশ, এগুলো একটু করে পড়বা এগুলো এখন থেকেই। এত সুবিধা হবে কি দেখো, এই যে আমি পেপার পড়তাম এবং এই যে আউট নলেজ গুলো নিতাম, আউট নলেজ গুলো নিয়ে আমার সুবিধা হয়েছে কি, যখন বিশেষ দিলাম, আমি তো ওই ছাত্র জীবনেই ছাত্র যখন ইন্টার্নি যখন তখনই বিশেষ পাইছি। তো তখন পরীক্ষায়, তো ওই যে পরীক্ষায় বিশেষ পরীক্ষা ওই যে তোমার এই যে প্রিলিমিনারি দেবো, প্রিলিমিনারি পরীক্ষার আগে এখন কিছু আমার ফ্রেন্ড আসতো, আসে এখন সন্ধ্যার সময় আসে এখন প্রশ্ন ধরতো, বুঝছো। আমি তো পারতাম না, বা পারলেও না জানার ভান করতাম। ও বলতো যে বেটা কি পড়িস, পারিস না, তাহলে তুই ঘন্ট বাস করবি। ঠিক আছে, ওদের লোকাল ল্যাঙ্গুয়েজ ঘন্ট বাস করবি। ঠিক আছে, দোস্ত, পারলাম, আমি পারবো না, তোরাই পাস কর। তারপর পরীক্ষা দিতে গেলাম, এই যে আমার আউট নলেজ এগুলো ছিল, এত হয় কি, আমি আহ, পরীক্ষা দিলাম এবং 100টা কোশ্চেন থাকে, তো 100টার মধ্যে আমি 90টার অ্যান্সার আমি দিলাম এবং 90টাই তোমার হলো একবার কারেক্ট অ্যান্সার, 90টা কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, এই যে পড়াশোনা এগুলো সম্ভব হলো কি জানো, তোমার হলো এই যে তোমার আউট নলেজ গুলো ছাত্র জীবন থেকে নিতে হয়। এবং ওই যে যে ছাত্রটা আমাকে ইনসাল্ট করলো, যে ফ্রেন্ডটা, ও কিন্তু পরীক্ষা, আমি তো তখন ধরে নিয়েছি আমি তো পাস করবোই। এবং প্রিলিমিনারিতে কিন্তু তোমার যদি তোমার সাপোজ 1 লাখ যদি পরীক্ষা দেয়, তাহলে তোমার 75,000 তোমার পরীক্ষাতে বাদ যায়, টিকে মাত্র 25,000। ঠিক আছে, তো আমি তো তখন কনফার্ম হলো আমি পরীক্ষা টিকবো। তারপরে ওই পরীক্ষার রেজাল্ট যখন হয়ে গেল, তখন ওরা কিন্তু আউট হয়ে গেল। আরেকটা বলি, যে আমার ফ্রেন্ড ছিল, আমার ফ্রেন্ড হলো যে আমার যে পার্টনার ছিল লেখাপড়ার, তোমরা একসঙ্গে পড়ো নাকি একসঙ্গে একা পড়বে না, সব পার্টনারশিপ হিসেবে পড়িও, তাহলে খেয়াল থাকে পরীক্ষায় পড়া। একসঙ্গে পড়েছি। তো আমার যে পার্টনার ছিল, সে কিন্তু আমার রেজাল্ট ভালো কিন্তু ছিল, আমার রেজাল্ট অনেক ভালো ছিল। এবং আমার ওর সঙ্গে পারতাম না, ও কিন্তু ফার্স্ট স্ট্যান্ড করছিল, তখন আমাদের স্ট্যান্ড ছিল, ও কিন্তু 3বার ফার্স্ট স্ট্যান্ড করছে, তারপরে কিন্তু ও কিন্তু প্রেসিডেন্টের গোল্ড মেডেল পাইছে কিন্তু। ঠিক আছে, 3বার পরপর 3বার পাইলে ফার্স্ট স্ট্যান্ড করলে সে প্রেসিডেন্টের গোল্ড মেডেল পাইতো। এখন তোমাদের অনেক ওই যে অনিয়মের জন্য এগুলো উঠে গেছে। অনিয়ম হয় কোথাও, ওই যে তোমার যে প্রাইভেট মেডিকেল যেগুলো, এগুলোতে অনিয়ম হয়, যার ফলে এগুলো উঠে দেওয়া হয়েছে এগুলো। সেখানে দেখো প্রাইভেট মেডিকেলে যারা যারা ছাত্র ডাক্তার হওয়ার যোগ্যতা নেই, তারা তোমার স্ট্যান্ড করে বসে থাকে। হ্যাঁ, প্রচুর মার্ক তাদের দেওয়া হয়, যার ফলে তোমার স্ট্যান্ডটা এই কারণে তো স্ট্যান্ড করাটা উঠে গেছে। তো ও ফার্স্ট স্ট্যান্ড করেছিল 3বার, কিন্তু যখন তোমার যে বিশেষ পরীক্ষা দেওয়া গেল, ও তো খালি বই নিয়ে থাকতো, অন্য কিছু পড়তো না, ও কিন্তু বিশেষে পাশ করতে পারে নাই। ঠিক আছে, তাহলে স্ট্যান্ড করে লাভটা হলো কি, ও যে ফার্স্ট স্ট্যান্ড করলো, লাভটা হলো কি, ও পরে অবশ্য চাকরি পাইছে, ওই যে চাকরি করে তোমার যে পরমাণু চিকিৎসা কেন্দ্র, সেখানে চাকরি করে। হ্যাঁ, এবং তাদের প্রমোশন তো খুব, মনে করো আমি দেখো আইএসএ প্রফেসর হয়ে গেছে, তাই তো, হয়তো 2 দিন পরে প্রফেসর হয়ে যাবো। এখন ও এখন পর্যন্ত ওর ডেজিগনেশন হলো সিনিয়র মেডিকেল অফিসার। এখন ওকে যদি বলা হয় যে ওর ডেজিগনেশন কি, ও বলবে, সঙ্গে সঙ্গে বলবে সিনিয়র মেডিকেল অফিসার ইকুইভ্যালেন্ট টু অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। আচ্ছা, এটা কোনো পোস্ট হলো বলো তো, মানে এটা হলো হীনমন্যতা ভাগে, ইনফিরিয়র কমপ্লেক্সিটি। ঠিক আছে, ও ইনকাম করে ঠিক আছে অনেক, কিন্তু ওর পোস্ট প্রমোশনে কিন্তু ইয়ে হয়ে গেছে কিন্তু সিনিয়র মেডিকেল অফিসার। চিন্তা করছো, ও কোনোদিন আমার লেভেলে সে যেতে পারবে না। হ্যাঁ, সে কোনোদিন আমার লেভেলে যেতে পারবে না। তো এই কারণে তোমাদেরকে বলা, তোমরা যে লেখাপড়া তো করবে, পাস তো করতে হবে, পাস করবা এবং ভালো করে পাস করবা, মেডিকেল ছাত্র সাবজেক্ট তো পড়বাই। পাশাপাশি তোমরা এখন থেকে তোমরা প্রস্তুতি নেবা বিসিএস এর জন্য এবং অন্য পরীক্ষার জন্য প্রস্তুতি নেবা, পেপার প্রতিদিন পড়বা। এখন থেকে তোমরা ওই তোমার যদি যে বেশ করে তোমার যে জাতিসংঘ, তারপরে যে বিভিন্ন সংস্থাগুলো আছে, এগুলো পড়বা, আউটনোট গুলো এখন থেকে পড়া করো, একটু একটু আলোচনা করবা, আলোচনা করলে কি চর্চা থাকবে। সময় বেশি দিতে হবে না, তুমি দৈনিক 10 মিনিট 15 মিনিট করে যদি ফ্রেন্ডরা যদি আলোচনা করো না,
তাহলে কিন্তু দৈনিক একটু একটু আলোচনা করো, তাহলে দেখবা যে তোমার 301 বছরে তুমি অনেক কিছু জানো, অনেক কিছু তোমার কিন্তু আয়ত্তে চলে আসবে। নাকি ভুল বললাম আমি? তুমি একসঙ্গে যখন তুমি পড়বো অনেক তোমার মানে বার্ডেন আসবে। আর যদি তুমি প্রতিদিন 10 মিনিট করে তুমি পড়ো, দেখবা তোমার কাছে এগুলো তোমার জলবৎ তরলং হয়ে গেল। যখন তুমি বিশেষ দেবা তখন দেখবা যে এগুলো কি পড়তেছে, এগুলো তো আমি পুরাতন পড়া, ইচি পড়া, তোমার জন্য কোনো ব্যবহারই না। তখন তোমার চাকরি তোমার জন্য তোমার সুবিধা হবে। ঠিক আছে? যার ফলে এখন থেকে তোমরা এগুলো অভ্যাস করো। এবং এই শরতের কথা আসলে কি জানো? শরতের কথা আসলে এই জন্যই যে ওই সময় সামাজিক চিত্রটা হলো, ওই সময় কলেরা হয়তো আর প্লেগ হয়তো, দুইটা অসুখ বেশি হতো ওই সময়। এবং ওই সময়ে তোমার চিত্র দেখবা যে যখন তোমার কলেরা হয়তো গ্রামকে গ্রাম একবারে, যে গ্রামে হয়তো সেই গ্রাম শেষ, মানুষ মারা গিয়ে একবারে শেষ হয়ে যেত। এবং যারা ভালো থাকতো তারা করতো ওই গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যেত বিভিন্ন আত্মীয় স্বজনের কাছে। ওই আত্মীয় স্বজন তাদেরকে তখন আশ্রয় দিতে চাইতো না। হ্যাঁ, মানে কি অবস্থা! ওই বইগুলো না হাতে পড়লে তোমরা ওই তখনকার চিত্রটা বুঝতে পারবেন না। ওই জন্য তখনকার বাংলাদেশ আর এখনকার বাংলাদেশ অনেক পার্থক্য কিন্তু। হম। তো এই জিনিসগুলো বলার উদ্দেশ্যটাই। স্যার ওই এখন যে উলা বিবি বলতো যে এটা কলেরা কেনা, কোনটা? উলা বিবি। ওলা বেবি, ওটা মনে হয় পক্স বলতো নাকি? স্যার ওটা কলেরাই ছিল স্যার। ওলা ছিল। জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওলা ওলা ওঠা নাকি? ওলা আহ, ওলা ওঠা একটা হয়তো কলেরা, ওলা ওঠা যে বলতো ওটা হলো পক্স বলতো, পক্স, চিকেন পক্স আগে ছিল। আর উলা বিবি যেটা ওইটা স্যার ছিল কলেরা, আর উলা উঠা যেটা ওইটা স্যার ওই বসন্ত ছিল। আচ্ছা। তো তখন ওই তিনটা জিনিস হতো, একটা হচ্ছে চিকেন পক্স হয়তো, চিকেন পক্স প্রচুর হয়তো, মারাও যেত। চিকেন পক্স, এই কলেরা হয়তো, আর প্লেগ হয়তো, এগুলো তোমার হয়তো তখন। তো ওই সময়কার ঘটনা। অথচ এখন দেখো, এখন কিন্তু আর কলেরা বলা হয় না, এখন কিন্তু বলা হয় তোমার হলো ডায়রিয়া বলা হয়। এখন কলেরা কোনো টার্ম পাবে না তোমরা। এখানে দেখো এই যে কলেরা যে ওয়াটার তোমার স্টুলটা হয়, দেখো এই যেখানে চালদা পানের মতো, আগে আগে যেটা বললাম, ঠিক আছে, রাইস ওয়াটারি। হ্যাঁ, স্টুলের ব্যাসারটা এটা। তারপরে এখন এসো, তাহলে প্যাথোজেন্স বললাম এবং হলো তোমার হলো ক্লিনিক্যাল ফিচার বললাম। এখন আমরা বড় ভিব্রিও কলেরা O139, এটাকে বলা হয় বেঙ্গল স্ট্রেন। বেঙ্গল স্ট্রেন কেন বলা হয়? এটা সাধারণত প্রথম পাওয়া গেছে হলো যে বে অফ বেঙ্গল, বঙ্গোপসাগরের উপসাগরে, বঙ্গোপসাগরের যে তীরবর্তী যে দেশগুলো, এই দেশগুলোতেই, বিশেষ করে বাংলাদেশ, ইন্ডিয়া, এগুলোতে প্রথম পাওয়া গেছে। ঠিক আছে? এবং এপিডেমিক আকারে বাংলাদেশে পাইছি 1992 সালে। এটা এগুলো ভুল তথ্য, এগুলো এগুলো আরো বহু, ওই বললাম তো ওই সময় থেকেই হয়তো এপিডেমিক আকারে এগুলো হয়তো আহ এবং এই বে অফ বেঙ্গল রিজনে হয়তো এই জন্য সেখান থেকে নাম হলো তোমার O139। এটাকে এই জন্য এটাকে নাম হলো বেঙ্গল স্ট্রেন। ঠিক আছে? আর ইট ইজ কল্ড ভিব্রিও কলেরা O139 বেঙ্গল বিকজ of its emergence around the region of Bay of Bengal। ঠিক আছে? তো এখন কিন্তু আমরা এক্সপোর্ট এখান থেকে করে করে ফেলছি, বাঙালিরা এক্সপোর্ট করতে আমরা এখন খুব পারদর্শী হয়ে গেছে। নাও এক্সপোর্ট টু সাউথ এশিয়ান ফার ইস্ট। তার মধ্যে কোন কোন কান্ট্রি গুলো দেখো, দেখো এখন চায়নাতেও আমরা এক্সপোর্ট করছি। চায়না আমাদের কাছে এক্সপোর্ট করেছে কোনটা? গোটা পৃথিবীকে এক্সপোর্ট করলো কি? চায়না কি করলো এক্সপোর্ট? হ্যাঁ, করোনা স্যার। করোনা করলো। এবং চায়না এই চীন দেশটাকে দেশই না, এরা কিন্তু আমাদের এই যে স্বাধীনতা প্রচন্ড ঘোর বিরোধী ছিল। এরা সম্পূর্ণ কিন্তু এই পাকিস্তানকে তারা সাপোর্ট করছে কিন্তু ওই সময়। চীন ওই সময় গোটা তারা সবসময় পাকিস্তানকে সাপোর্ট করছে, আমাদেরকে তারা বিরোধিতা করছিল। ঠিক আছে? এই চীনটা, এবং এই চীন দেখো গোটা পৃথিবী মানে ধ্বংস করার জন্য, দখল করার জন্য তারা এই দেখো এই করোনা, তারাই তো ওইটা নিয়ে তারা মানে গোটা পৃথিবীতে ছড়াই দিল। তারা এগুলো নিয়ে ইনভেস্টমেন্ট করতো, করে একসময় তোমার এই যে ছড়াই পড়লো গোটা পৃথিবী। এখন গোটা পৃথিবীর অবস্থাটা কি চিন্তা করছো তোমরা? গোটা পৃথিবী এখন মানে খুব ভয়াবহ অবস্থা দেখা যাচ্ছে।
সেই এখন এই চায়নাতে আমি করছি, সৌদি আরবিয়া এবং ম্যানি কান্ট্রিজ ইন সাউথ এশিয়া, এগুলোতে পাওয়া যায়। এটা তোমাদের রিটেন পরীক্ষায় আসে। খালি জানে রাখো যে বে অফ বেঙ্গল স্ট্যান্ড, এটা বেঙ্গল স্ট্যান্ডটা কোনটা, ভিডিও কলে O139। কেন বলা হয়? এটা বে অফ বেঙ্গল রিজনের এটা প্রথম পাওয়া যায়, এই জন্য এটার নাম হলো বেঙ্গল স্ট্যান্ড। ঠিক আছে। এবং এখন চায়না, সৌদি আরব, মেনি কান্ট্রিজ অফ ইন সাউথ আফ্রিকা এগুলো পাওয়া যায়। এখন এই যে তোমার এটা তোমার ওই যে মেকানিজম, কলার যে মেকানিজম, এখন আমরা যে বললাম এই যে ভিডিও কলেরই ঠিক সেম। ঠিক আছে। এবং এটাও তৈরি করে ফিব্রিও কলেরি, পরস কলার ইন্টারট্রাকশন সেম অ্যাজ ফিব্রিও কলেরি, এবং মেকানিজম অফ ডায়রিয়া সেম অ্যাজ ফিব্রিও কলেরি 1। ঠিক আছে। তাহলে এখন এটুকু পারবা তো, পরীক্ষা আসে, তাহলে এটা এই হয় লিখিও। এখন আমরা কলার ডায়াগনোস কিভাবে করবো, বা কিভাবে করবি, স্পেসিমেন কালেকশন করবো। প্রথম স্টুল করতে পারি, অথবা মিকস ফ্লেক্স ফ্রম স্টুল। স্টুল থেকে মিকস যেটা থাকবে সেখান থেকে সেখান থেকে নেবো, সেখানে অর্গান বেশি থাকবে, ওই জন্য মিকাস ফ্লেক্স নেওয়া হয় অনেক সময়। তারপর কি নেবো, মাইক্রোস্কোপ এক্সাম করবো, গ্রাম স্টিং করলে গ্রাম নেগেটিভ কমার্শিপ ব্যাসিলে পাবো। আর মুভমেন্টটা দেখার জন্য করবো কি, ডার্ক ফিল্ড মাইক্রোস্কোপ করবো, সেখানে মুভমেন্টের নেচারটা কি, শুটিং স্টার মর্টালিটি ইন এ ডার্ক স্কাই। ঠিক আছে। তারপরে কালচার করবো কোথায়, প্রথম ট্রান্সপোর্ট মিডিয়া ব্যবহার করবো, ক্যারিবলিয়ার ট্রান্সপোর্ট মিডিয়া অথবা অ্যালকালাইন ক্যাপ্টর ওয়াটার। ঠিক আছে। ট্রান্সপোর্ট করে তারপরে আমরা ওয়াটার নিয়ে গেলাম, ল্যাবে নিয়ে গেলাম, নিয়ে গিয়ে সেখানে কালচার করবো কোথায়, TCBS মনসুস আকার মেরে, এই দুটাতে আমরা দুটাতে করবো। TCBS ইয়েলো কলোনি পাবো, আর মনসুস মেটাতে পাবো। তোমার কি পাবো আগে তো বললামই। তারপর ওটা ক্যারেক্টার, ওটা আবার যে অর্গানিজম গ্রো করলো সেটা আমরা আবার কি কনফার্ম করার জন্য করবো কি, বায়োকেমিক্যাল টেস্ট করবো। বায়োকেমিক্যাল টেস্ট করলে কি পাবো, আর যেমন প্রথম কি হলো, সুগার কি, এটা সুগার কোনটা, ল্যাকটোজকে ফার্মেন্ট করতো না, কিন্তু অন্য সুগার গুলো, গ্লুকোজ, সুক্রোজ, মাল্টোজ, ম্যানিটল, ম্যানোস সবগুলোকে তারা ফার্মেন্ট করতো, তাই তো। তারপর ক্যালোরাস পজিটিভ এবং অক্সিডাস পজিটিভ। তাই তো। আর কি ছিল, আর মর্টালিটি কি ছিল, হাই মর্টালিটি, হাইলি মর্টাইল, তাই তো। এবং মর্টালিটি তোমার কি নেচারটা কি, শুটিং স্টার মর্টালিটি ডার্ক স্কাই। আর এই যে তোমার স্টেন গুলো, অনেকগুলো স্টেন ছিল, এগুলোকে আমরা স্পেসিফিক ডায়াগনোস করার জন্য কোন স্টেন দ্বারা হলো এটা করার জন্য আমরা করি, এটা বারবার আমি সবসময় বলছি, স্লাইড অ্যাগ্লোমেরেশন টেস্ট করি ইউজিং স্পেসিফিক অ্যান্টিসেরা। এটা কমার্শিয়ালি পাওয়া যায়, এগুলোতে আমরা করি। এই হলো তোমার হলো কলেরা। ঠিক আছে। তাহলে কালকে আমরা পড়বো কোনটা পড়বো, কালকে পড়বো হলো স্পোর ফর্মিং অর্গানে পড়বো। প্রথম পড়বো তোমার হলো ক্লস্ট্রিডিয়াম, ক্লস্ট্রিডিয়াম টিটানি, এটা পড়বো। ঠিক আছে। জি স্যার। তোমাদের পার্সেন্টেজ কিন্তু কমে গেছে, তোমাদের পার্সেন্টেজ, এই পার্সেন্টেজ হলে তোমাদের ইয়ে হবে না। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম স্যার।